ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের ক্লাস টাইম থাকার পরেও ক্লাস শুরু করতে গিয়ে একটু দেরি হয়েছে। যেটা বলছিলাম একটু আগে যে একটু আবার রিস্টার্ট দিয়ে শুরু করলাম। আজকে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 2 নিয়ে একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ক্লাস নিব, যেটা সকল লেভেলের স্টুডেন্টদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে। সো বেসিকলি আইএলটিএস এর 4টি মডিউলের মধ্যে আমরা দেখতে পাই যে স্টুডেন্টরা সবচাইতে বেশি এখানে ভয় পায় রাইটিং এর মধ্যে এবং রিডিং এর মধ্যে। আর রাইটিং এর মধ্যে সবচাইতে বেশি ভয় পায় রাইটিং টাস্ক 2 এর মধ্যে গিয়ে। তো আশা করি আমি কতটুকু বোঝাতে পারবো জানি না, বাট আলটিমেটলি যদি আপনি 10%ও সহজ করতে পারেন ক্লাস থেকে, এটাই আপনার জন্য অনেক বেশি আহ, ভালো করবেন। ঠিক আছে। আচ্ছা, তো একটা বিষয় খেয়াল রাখেন। বেসিকলি আমি আপনাদেরকে আজ ক্লাসের মধ্যে রাইটিং টাস্ক 2 নিয়ে একদম জিরো লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত বুঝাবো। ওকে। সো যেহেতু অ্যাডভান্স লেভেল পর্যন্ত বুঝাবো, তো আমার কাজটা হচ্ছে আমি জিরো লেভেল থেকে যে কোনো স্টুডেন্টকে ক্লাসের মধ্যে, মানে আজকে ক্লাসের মধ্যেই তাকে ভালো লেভেলে নিয়ে যাওয়া। সেই ক্ষেত্রে প্রথম দেখি একটু বেসিক লেভেলের কথাবার্তা বলবো, যেগুলো আপনারা চোখ ভরে দেখবেন এবং কান ভরে শুনবেন। এতটুকু করলেই আপনাদের জন্য এনাফ থাকবে। ঠিক আছে। আর মনোযোগ দিতে হবে, ক্লাসের মধ্যে কোনো এক্সট্রা কথাবার্তা বলবো না। ক্লাস শুরু হওয়ার পরে একটানা ক্লাস চলবে, এই জন্য হচ্ছে আপনারা আশা করি বিরক্ত হবেন না। ওকে। আচ্ছা, আপনারা সবাই জানি যে এই যে আমরা রাইটিং টাস্ক 1 শেষ করলাম এবং টাস্ক 2 তে বলেছিলাম যে আলটিমেটলি 5 ধরনের এসে রয়েছে, যেগুলোর মধ্যে পড়ে আপনার অপিনিয়ন এসে, ডিসকাশন এসে, প্রবলেম এন্ড সলিউশন এসে, এবং হচ্ছে টু পার্ট কোয়েশ্চেন। আরেকটাকে আমরা বলতে পারি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এসে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আলটিমেটলি অপিনিয়নের মধ্যে পড়ে যায়, তারপর আলাদা করে ফেললাম এটাকে সহজ করার জন্য। ওকে। আচ্ছা, সো এই যে আপনার 5 ধরনের এসে আছে, পরীক্ষায় যাওয়ার পরে আইএলটিএস এর এক্সামে যাওয়ার পরে এই 5 ধরনের এসে থেকে যে কোনো একটা আসবে। তার মানে এগুলা পরে আর কোনো ধরনের আপনার এসে পরীক্ষায় আসবে না, এগুলা থেকেই আসবে। তাহলে যদি একজন স্টুডেন্ট এই 5 ধরনের এসে সম্পর্কে, এসের সেন্টেন্স স্ট্রাকচার, একদম এসের এ থেকে জেড পর্যন্ত সবকিছু বুঝে ফেলে, সেই ক্ষেত্রে তার জন্য রাইটিং এর টাস্ক 2 নিয়ে কোনোদিন কোনো টেনশন করতে হবে না যে এটা আমি পারবো কিনা, পরীক্ষায় কি আসলে কি লিখবো। ঠিক আছে। তাহলে মেইন কাজটা হচ্ছে আমরা এই 5টি এসে সম্পর্কে আমরা কি করতে হবে, ভালো করে আইডিয়া ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমাকে অনেক অনেক স্টুডেন্টরা বলে, বা আমরা যারা দেখতে পারি আইএলটিএস সেক্টরের মধ্যে, অনেকে বলে যে পরীক্ষায় কোন জায়গা থেকে আসবে। ওকে, আমাকে এমন কিছু জায়গার কথা বর্ণনা করে দিয়ে দেন যে এই জায়গায় কোথাও আমি পারলে মোটামুটি আমি পারতে পারি, তাই না? সো বেসিক্যালি আইএলটিএস এক্সামের মধ্যে দেখা গেছে যে সবচাইতে বেশি আকারে এই 18 থেকে 20টা বা 21টা টপিক থেকে টাস্ক 2 এর কোয়েশ্চেনগুলো বারবার ঘুরে ফিরেই আসে, যেগুলোর মধ্যে মনে করেন আপনার এডুকেশন রিলেটেড টপিক, ফ্যামিলি রিলেটেড টপিক, মিডিয়া সেলিব্রিটি রিলেটেড টপিক, তারপরে মনে করেন পলিসি গভর্নেন্স রিলেটেড টপিক, হেলথ, ক্রাইম, ট্রান্সপোর্টেশন, তারপরে হচ্ছে চিলড্রেন, এনভায়রনমেন্ট, টেকনোলজি, কালচার, এল্ডারলি, ট্যুরিজম, এটাই সবচেয়ে বেশি এখান থেকে আসে। অ্যানিম্যাল এন্ড অ্যানিম্যাল রাইটস, কমিউনিটি সার্ভিস, অ্যাডভার্টাইজমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। মানি অ্যান্ড ফাইন্যান্স, ওয়ার্ক এমপ্লয়মেন্ট, সোসাইটি, রুরাল আরবান ইস্যু, জেন্ডার রাইটস, তাই না? এই এই যে আপনার 20 থেকে 21টা টপিক আছে না, পরীক্ষায় দেখা গেছে যে এগুলা থেকে সবচাইতে বেশি এখানে পরীক্ষায় আসে। তার মানে যদি একজন স্টুডেন্ট এই 20 থেকে 21টা টপিকের উপরে তার আইডিয়াটা, মানে টপিকের উপরে একটা আইডিয়া থাকে, সেই ক্ষেত্রে আলটিমেটলি সে টাস্ক 2 নিয়ে পথ হারাবে না। মানে তার একটা ভিতরে সাহস থাকবে যে পরীক্ষায় তো মোটামুটি এগুলা থেকেই আসে, তো আমি এগুলা তো পারি। এগুলা থেকে আসলে আমি স্ট্রাকচার অনুযায়ী সঠিকভাবে লিখে দিলে আশা করি আমার এখানের মধ্যে কোনো ধরনের কি থাকবে না, স্কোর কমবে না। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ হচ্ছে আমি যে কথাবার্তাগুলোকে আপনাকে 1 ঘন্টায় বুঝিয়ে দেবো, যেটা আপনি কোর্সের মধ্যে কমপক্ষে 10টি ক্লাসের মধ্যে পাবেন না এগুলা। ঠিক আছে। আর তো সবাই জানেন আমি ক্লাসের মধ্যে এক্সট্রা কথাবার্তা বলি না। ওকে।
যতগুলো কোয়েশ্চেন থাকবে আমি আপনাদেরকে মাঝখানে একটা পজ দিয়ে দিয়ে জিজ্ঞেস করবো যে আপনি বলেন আপনার কি কোয়েশ্চেন, তখন আপনি কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন। আপাতত আপনার যেগুলো কোয়েশ্চেন থাকবে খাতার মধ্যে লিখে রাখেন, আপনাকে সুযোগ দেওয়ার সময় আপনি আপনার কোয়েশ্চেনটাকে করে ফেলেন। পাশাপাশি হচ্ছে আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে আমি আপনাদেরকে আনমিউট করে সুযোগ দেই, ঠিক আছে? আপনি একদম মন খুলে কোয়েশ্চেন করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এতটুকু বুঝলাম। সো এর উপরে আপনাদেরকে আমি সবাইদেরকে প্রায় মনে করেন এই পর্যন্ত 6 থেকে 7 হাজার স্টুডেন্টদেরকে আমি রাইটিং টাস্ক 2 এর উপরে এই যে টপিক যেগুলো বললাম একটু আগে, এই টপিকের উপরে ব্রেইনস্টর্মিং শেয়ার করেছি, ব্রেইনস্টর্মিং দিয়েছি এই টপিকগুলোর উপরে, মানে কোয়েশ্চন লিখে আছে এবং ওই টপিকের উপরে অনেক অনেক স্যাম্পল অ্যান্সার, ওকে, এবং ব্রেইনস্টর্মিং দেওয়া আছে। ওই যে অনেকে বলে যে রাইটিং টাস্ক 2 লিখতে গেলে আপনার আইডিয়া আসে না, তো এগুলা পড়ে ফেললে মনে করেন আইডিয়া চলে আসে, ঠিক আছে? তো এগুলা সবার জন্য ফ্রি, আমি অনেককেই দিয়েছি। আর যাদের লাগবে আপনাদেরকে আমি একটা নাম্বার দিব, ওই নাম্বারে নক দিলে আপনাদেরকে এগুলা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এখন নক দিবেন না, আমি ক্লাস শেষে নাম্বার দেওয়ার পরে নক দিবেন। আচ্ছা, এতটুকু বুঝলাম। সো এই হচ্ছে মোটামুটি রাইটিং টেক্সট 2 এর কাহিনী। আর আমি আমার প্রাইভেট ব্যাচে যে কাজটা করে থাকি একটু বলে ফেলি, হ্যাঁ। এই কাজটা হচ্ছে ওদেরকে হচ্ছে আমি রাইটিং টেক্সটগুলোকে বাংলায় পড়াই, ওকে। বাংলায় পড়ার সিস্টেমটা হচ্ছে একটু খেয়াল করেন যে ব্রেইনস্টর্মিং গুলা এগুলাকে আমি ওদেরকে বাংলায় লিখে লিখে, এই যে বাংলায় লিখে শিখে আপনারা যে কাজটা করতে পারেন, আপনি পরীক্ষায় যাওয়ার পরে একটা টাস্ক 2 এর অ্যান্সার গুলাকে আপনি বাংলায় ব্রেইনস্টর্মিং করবেন। কারণ হচ্ছে দেখা গেছে যে বেশিরভাগ স্টুডেন্টদের প্রত্যাশা হচ্ছে রাইটিং এর মধ্যে 6.5 পাওয়া। সেই ক্ষেত্রে এখন যদি সে ইংলিশে ব্রেইনস্টর্মিং করতে যায়, তখন দেখা গেছে যে তার সময় নষ্ট হয়। আবার মনে মনে বাংলা আছে, বাংলাতে ইংলিশ করতে হয়। তো এক্ষেত্রে সরাসরি আপনি বাংলা লিখে রেখে দিবেন। ব্রেইনস্টর্মিং দ্বারা লাভটা কি হবে, আপনি এসে লেখার সময় বাংলা থেকে ইংলিশ করবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কাজ করে যেগুলো একটু আগে দেখাইলাম, এই যে আপনার প্রায় টপিকের উপরে ব্রেইনস্টর্মিং, এগুলা থেকে আমি আমার প্রাইভেট ব্যাচে আপনার অ্যান্সার গুলাকে তাদেরকে সবগুলা টপিক থেকে দিয়ে দেই। যে মনে করেন টপিক থেকে একদম ব্রেইনস্টর্মিং সহ অ্যান্সার গুলাকে আমি যেগুলা ফরম্যাটে পড়াই এগুলা দিয়ে দেই, ঠিক আছে? তো যারা আমাদের ব্যাচে আছেন আপনারা ভয় পাবেন না, ক্লাস শেষ করার পরে আপনাদেরকে এটা দিয়ে দেব, ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, এখন আসেন আমরা রাইটিং টাস্ক 2 এর একদম সবকিছু জানি। ওকে, যেটা বললাম যে আলটিমেটলি 5 ধরনের এসে থাকে এবং আমাদের রাইটিং এর মধ্যে সর্বমোট সময় থাকবে 60 মিনিট, মানে 1 ঘন্টার পরীক্ষা, ঠিক আছে? 1 ঘন্টার পরীক্ষায় আপনাদেরকে রাইটিং টাস্ক 1 এর মধ্যে সময় দেওয়া থাকে 20 মিনিট, রাইটিং টাস্ক 2 এর মধ্যে সময় দেওয়া থাকে 40 মিনিট। তো এই ক্ষেত্রে এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কি 40 মিনিটসে টাস্ক 1 লিখবেন নাকি আপনি 15 মিনিটে লিখবেন, ঠিক আছে? এটার মধ্যে কোনো আলটিমেটলি আলাদা কোনো রুলস রেগুলেশন নাই, এটা আপনার উপরে ডিপেন্ড করে। তবে রাইটিং টাস্ক 2 এর উপর সবচেয়ে বেশি স্কোর ডিপেন্ড করে, মানে আমি ধরতে পারি ওভারঅল 66% মার্ক। তো আপনারা কি করবেন, এক্সামের মধ্যে যাওয়ার পরে টাস্ক 2টাকে আপনারা আগে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, সো আইএলটিএস এর রাইটিং টাস্ক 2 যে কোনো ধরনের এসে পরীক্ষায় আসুক, এসেগুলোকে আমরা মোটামুটি 4টি প্যারাগ্রাফে কি করতে পারি, আম, 4টি প্যারাগ্রাফে আমরা এগুলাকে ভাগ করে লিখতে পারি। আমরা প্রথমত কাজ থাকে আমরা ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজ করে লিখতে হয়, এরপরে আমাদেরকে বডি প্যারাগ্রাফ 1 লিখতে হয়, তারপরে আমাদেরকে বডি প্যারাগ্রাফ 2 লিখতে হয়, এরপরে আমাদেরকে কনক্লুশন লিখতে হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে অনেকে বডি প্যারাগ্রাফ 3টা লিখেন, তো কোনো সমস্যা নাই, 3টা লিখলে 2টা দ্বারাও লিখা যায়, 3টা দ্বারাও লিখা যায়। ওকে, খালি আপনার স্ট্রাকচার ঠিক থাকলে আপনি যে কোনো উপায়ে লিখেন, আপনি আলটিমেটলি ভালো স্কোরই পাবেন এইখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এতটুকু বললাম। এখন আসেন এই যে আপনার রাইটিং টেক্সট এর মধ্যে 5 ধরনের এসে আছে, এই এসে গুলোকে আমরা এখন চিনি, যেগুলো চিনার উপায়টা কি কি, এগুলো আমরা চিনবো কিভাবে, তাই না? আরো কিছু কথাবার্তা আছে, কথাবার্তা গুলো হচ্ছে এই যে আপনার এসে গুলো আছে, 5 ধরনের এসে আছে না, এগুলোর মধ্যে মনে করেন কি কি আছে, অপিনিয়ন এসে আছে, ডিসকাশন এসে আছে, প্রবলেম এন্ড সলিউশন এসে আছে, তাই না? অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এসে আছে এবং টু পার্ট এসে আছে। তো এগুলোর মধ্যে আমরা জানি একটা এসের মধ্যে,
রাইটিং টাস্ক 2 এর একটা এসে বা একটা কোয়েশ্চন দুইটি পার্ট দ্বারা বিভক্ত করা থাকে। মনে রাখবেন প্রত্যেকটি এসে এর মধ্যে দুইটি পার্ট থাকে। এই পার্টগুলোর নাম হচ্ছে, একটা পার্টের নাম থাকে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, আরেকটা পার্টের নাম থাকে থিসিস স্টেটমেন্ট। যদিও এটা আপনাদেরকে অনেকে জানেন এটা, তাই না? So, আমি এটা নিচ্ছি কেন, যাতে করে আমার যারা জিরো লেভেল থেকে জয়েন হয়েছে ওনারা ভালো করে বুঝার জন্য নিয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে একটা কি থাকে, টাস্ক 2 এর মধ্যে একটা থাকে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, একটা থাকে থিসিস স্টেটমেন্ট। তো আপনি সবসময় প্রশ্নের থিসিস স্টেটমেন্ট দেখে নিশ্চিত হবেন যে আপনার পরীক্ষায় কোন টাইপের এসে আসছে। আমি আপনাকে কি করলাম, 5 ধরনের এসে লেখার স্ট্রাকচার শিখিয়ে দিলাম। আপনি পরীক্ষায় যাওয়ার পরে পরীক্ষায় আসছে অপিনিয়ন এসে, আপনি দিয়ে আসছেন মনে করেন 2 পার্টের স্ট্রাকচার, তখন কি হবে, সে আপনাকে মার্ক দিবে না। ঠিক আছে? এখন মনে করেন আপনার বাবা, হ্যাঁ, একটা শার্ট সেলাই করাইছে। এখন আপনার পরনে কি শার্টটা হইতে পারে? অনেক সময় হবে না, তাই না? আপনার যে এখন তো বড় হয়ে গেছে না, ছোটবেলাতে কি হবে, তখন আপনার পরনে একদম প্যান্ট লাগবে না, শার্ট দিয়ে প্যান্ট হয়ে যাবে, তাই না? সো মেইনলি একটার সঙ্গে অন্যটা মিলে না। মাঝে মাঝে অনেকে আমাকে নক দিয়ে বলেন যে আমাকে 5টি এর জন্য এমন একটা স্ট্রাকচার লিখে দেন, হ্যাঁ, যেটা দিয়ে আলটিমেটলি আমি 5টা লিখতে পারবো। তো আমি যেটা বললাম যে একটা শার্ট বানাইলে পরিবারের সকলে শার্টটা পরতে পারবেন না, তেমন সেম কাহিনী, একটা স্ট্রাকচার দিয়ে বা একটা ফরম্যাট দিয়ে, হ্যাঁ, সবগুলো এসে কি লিখা যায় না। মাঝে মাঝে ইউটিউবে দেখবেন যে একটা দিয়ে 5টা, অনেক ভিউ, 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে, তাই না? কিন্তু আলটিমেটলি এগুলো সবসময় কাজে লাগবে না। ওকে, একটু আপনার ঠিকঠাক করে নিতে হবে এইখান থেকে, এটা আমাদেরকে বুঝলাম। সো এখন আসেন কোয়েশ্চেন গুলা খেয়াল রাখেন, কোনটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, কোনটা হচ্ছে আপনার থিসিস স্টেটমেন্ট, তাই না? একটা এসের আপনার কিছু অংশে কিছু কোয়েশ্চেন করে এবং লাস্টের দিকে বলে দেয় যে আপনি কি এটাকে পজিটিভ করবেন নাকি নেগেটিভ দেখাবেন, আপনি কি এগ্রি করবেন নাকি ডিসএগ্রি করবেন। ঠিক আছে? এই যে প্রথম লাস্টের দিকে গিয়ে বলে আপনি কি এগ্রি করবেন নাকি ডিসএগ্রি করবেন, এই কথাটাকে আমরা বলি হচ্ছে থিসিস স্টেটমেন্ট, যেটাকে আমি বোঝার জন্য বলি কোয়েশ্চেনের লেজ। ঠিক আছে? আর প্রথম অংশ সবসময় এইটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। কেন আলাদা করে একটু পরে বুঝবেন এইটা। তাহলে আমাদের কাজটা কি, কোয়েশ্চনের লেজ দেখে আমাদেরকে বুঝতে হবে ওই কোয়েশ্চনটা কি ধরনের এসে আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি আপনার কোয়েশ্চনের লেজের মধ্যে মানে থিসিস স্টেটমেন্টের মধ্যে লেখা থাকে যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, অথবা টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, অথবা ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি এন্ড গিভ ইউর অপিনিয়ন, অথবা যদি লেখা থাকে আপনার ইটস আ পজিটিভ অর নেগেটিভ ইম্প্যাক্ট, ওকে, ওইগুলা বলে দেয়। তার মানে এটা পরীক্ষায় কি ধরনের এসে আসছে মনে রাখবেন, অপিনিয়ন এসে আসে, যেটাকে আমরা বলে থাকি এগ্রি ডিসএগ্রি এসে। ঠিক আছে? মনে করেন একটা কোয়েশ্চেন আপনাকে বললো, লাস্টে বলতেছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তার মানে কোন ধরনের এসে, এটা হচ্ছে অপিনিয়ন এসে। খুব মনোযোগ সহকারে শুনবেন, আমি কিন্তু এটা বোঝানোর পরে যে কোনো কোয়েশ্চন দেখিয়ে আমি র্যান্ডমলি জিজ্ঞেস করবো যে কাউকে আনমিউট করে যে বলে জানি এটা কোন ধরনের এসে। ঠিক আছে? সো ভালো করে মনোযোগ দিবেন। তাহলে বুঝলাম এখন কি অপিনিয়ন এসে চেনার উপায়। ঠিক আছে? এখন আসেন অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ এসে চেনার উপায়। যদি আপনার কোয়েশ্চেনের লেজের মধ্যে মানে থিসিস স্টেটমেন্টের মধ্যে লিখে থাকে যে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, অথবা যদি লিখে থাকে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ, অথবা যদি লিখে থাকে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ, অথবা যদি লিখে থাকে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজেস, তার মানে কোন ধরনের এসে আসছে, এইটা আসছে, তাই না? এই যে মনে করেন বলছে টেকনোলজি ইজ বিং ইউজড মোর এন্ড মোর ইন এডুকেশন, লাস্টে বলতেছে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। আপনি কি করেন, টেকনোলজি যে এডুকেশনের মধ্যে আপনার অনেক অনেক বেশি ব্যবহার করা হয়, তাহলে এডুকেশনের মধ্যে ব্যবহারের বেলায় এর কি কি অ্যাডভান্টেজ রয়েছে কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে বলে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন ডিসকাস বোথ ভিউ, যেটাকে আমরা বলে থাকি ডিসকাশন এসে, তাই না? তাহলে ডিসকাশন এসে চেনার উপায়টা হচ্ছে, যদি আপনি কখনো খেয়াল করেন যে আপনার ডিসকাশন এর মধ্যে থিসিসের মধ্যে লেখা আছে ডিসকাস বোথ ভিউস, বোথ পয়েন্টস অফ ভিউ এন্ড গিভ ইউর অপিনিয়ন, অথবা ডিসকাস বোথ ভিউ, তার মানে এখানে আপনাকে বোঝাচ্ছে যে এটা ডিসকাশন এসে পরীক্ষা চলে আসছে, যে আপনাকে বলে দিছে ডিসকাস বোথ সাইড, মানে
ডিসকাস বোথ ভিউ মানে কোয়েশ্চেনের মধ্যে একটা মেইন টপিক থাকবে, ওই টপিক নিয়ে দুইটা গ্রুপের মধ্যে আলোচনা সমালোচনা এগুলো হবে, তাই না? তাহলে এখানে কি বলতেছে যে টেকনোলজি ইজ বিং ইউজড মোর অ্যান্ড মোর ইন এডুকেশন, সাম পিপল সে দ্যাট দিস ইজ আ পজিটিভ ট্রেন্ড ওয়াইল আদার আর্গিউ দ্যাট ইটস লিডিং টু আ নেগেটিভ কনসিকুয়েন্সেস। তার মানে মেইন টপিক হচ্ছে টেকনোলজি এডুকেশনের সিস্টেমের উপরে। এটা একদল বলতেছে এটা পজিটিভ জিনিস, অন্যজন বলতেছে নেগেটিভ জিনিস, তাই না? তাহলে আপনি প্রথমত কি করতে হবে, প্রথম বডিতে গিয়ে আপনি বলতে হবে পজিটিভ জিনিসগুলো, 2 নম্বর বডিতে গিয়ে নেগেটিভ জিনিসগুলো বলতে হবে। এগুলো ক্লাসে শিখাবো আলটিমেটলি। আচ্ছা, এখন আসেন আপনার প্রবলেম অ্যান্ড সলিউশন কোয়েশ্চেন চেনার উপায়, ঠিক আছে? যদি আপনি খেয়াল করেন আপনার থিসিস স্টেটমেন্টের মধ্যে বলা আছে প্রবলেম এন্ড সলিউশন অথবা কজ সলিউশন, ওকে, ইফেক্ট সলিউশন, চ্যালেঞ্জেস, ডিফিকাল্টিস, তাই না? এগুলা কি ওই যে প্রবলেম সিনোনিম ইস্যু, তার এগুলা দ্বারা কি বোঝাবে, প্রবলেম এন্ড সলিউশন এসে বোঝাবে। প্রবলেম সলিউশন এসে মানে কি, মানে আপনি নিজে একজন লয়ার হয়ে যাওয়া, ঠিক আছে? লাইক আপনাকে বাংলায় আপনাকে বুঝাই যে আপনাকে বলা হইলো যে আপনার পৃথিবীতে দিনে দিনে গরম বাড়তেছে। একটা প্রশ্ন, গরম কেন বাড়তেছে? দুইটা প্রশ্ন, এই গরমগুলাকে কিভাবে কমানো যায়? তুমি নিজেও বিচারক, তাহলে আপনি বলেন গরম কেন বাড়তেছে, কারণটা কি আপনি নিজে উল্লেখ করতে হবে, এবং এই কারণগুলোকে আপনি কিভাবে সমাধান করবেন নিজে উল্লেখ করতে হবে, ঠিক আছে? তাহলে এই সিস্টেমটা হচ্ছে কি প্রবলেম এন্ড সলিউশনের সিস্টেমগুলা। আর সর্বশেষ কোয়েশ্চেন হচ্ছে টু পার্ট কোয়েশ্চেন। টু পার্ট বলতে কি বুঝেন, দুইটা পার্ট, মানে একটা মেইন কোয়েশ্চেন থাকবে, এর উপরে ভিন্ন দুইটা পার্ট থাকবে। একটা পার্টে জিজ্ঞেস করে থাকে আপনার আচ্ছা, টু পার্টের মধ্যে মাঝে মাঝে তারা কি করে ফেলে, মাঝে মাঝে অ্যাগ্রি রিজেক্টেড ঢুকায় ফেলে, সমস্যা নেই। এইভাবে তারা একটা আলাদা আলাদা দুইটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করলে এটা আমরা বুঝতে পারবো টু পার্ট কোয়েশ্চেন পরীক্ষায় চলে আসছে। ওকে, এখন আমি দেখি তো মনোযোগ ঠিক আছে কিনা, দুই একজনকে র্যান্ডমলি জিগাই, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে ওরা লাইনে আছে নাকি বেলাইনে আছে। ওকে, ওয়েট এ সেকেন্ড। হ্যান্ড রেজ করবেন না, আমি নিজেই জিজ্ঞেস করবো, ঠিক আছে? আপনি হ্যান্ড রেজ করবেন, আপনি নিজেই জানেন এটা। ওকে, দেখি কাদের কাদের মনোযোগ আছে। ওকে, আমি যাকে বলবো আপনি আনমিউট করে, আপনার এখানে কি যাবে, আপনার এখানের মধ্যে হচ্ছে রিকোয়েস্ট যাবে, ঠিক আছে? আমিনা, আমিনা আপু আছেন? একটু আনমিউট করেন, আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি আনমিউট করার জন্য। জি। ওকে, আপনি বলেন তো ওই যে কোয়েশ্চন এখানে বলা আছে যে ডিসকাস অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দি গিভ ইউর ওপিনিয়ন, এটা কি ধরনের আছে? এক নাম্বারটা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ কোয়েকশন। এটা আসছে না? আচ্ছা, এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে কোয়েশ্চনে বলতেছে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এটা কোন ধরনের আছে? এগ্রি অর ডিসএগ্রিড আর কি কোয়েকশন। এটা তো স্যার বোঝা যায় এটা বোঝা লাস্টে। যায় না? আচ্ছা, আপনি পারেন, আপনি পাক্কা মনোযোগ আছে। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করি হচ্ছে বেগম মরিয়ম, মরিয়ম বেগম, ওকে। তারপরে হচ্ছে আচ্ছা মরিয়ম বেগম আনমিউট করছেন? আপনি ইয়েস। আমাকে বলেন কোয়েশ্চনে বলতেছে মনে করেন ডিসকাস বোথ ভিউ এন্ড গিভ ইউর অপিনিয়ন, কোন ধরনের আছে এটা? ডিসকাস বোথ ভিউ ওপিনিয়ন আছে। পারেন নাই, হ্যাঁ। আচ্ছা, আমি আরেকজনকে জিজ্ঞেস করি, মনে করেন আপনার আরিফ, বড় হাতের অক্ষরে আপনার নাম লেখা সবগুলাই, হ্যাঁ, আছেন? আনমিউট করেন তো দেখি। আচ্ছা, বলেন তো এটা কোন ধরনের আছে, ডিসকাস বোথ ভিউ এন্ড গিভ ইউর অপিনিয়ন। ডিসকাশন ডিসকাশন, ডিসকাস সলিউশন। ওকে। তাহলে আপনারা মনোযোগ রাখবেন, ঠিক আছে? মাঝে মাঝে র্যান্ডমলি জিজ্ঞেস করবো যেগুলো আপনাকে বলতে হবে, ক্লাসে মনোযোগ থাকাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এতটুকু বুঝলাম কোন কোয়েশ্চন আপনার আমরা কোয়েশ্চন চিনার ব্যাপারটা বুঝে গেলাম, ওকে, সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন এই যে যেটা একটু আগে বললাম যে এগ্রি ডিসএগ্রি মানে আপনি আর
পদ্ধতিটা হচ্ছে স্টেট ইয়ার অপিনিয়ন ক্লিয়ারলি অ্যান্ড সাপোর্ট ইট দ্য এক্সাম্পল। আপনাকে আপনার অপিনিয়নটা ক্লিয়ারলি করতে হবে। ডিসকাশন এর মধ্যে কি করতে হবে, আপনাকে দুইটা সাইডকে অ্যাড্রেস করতে হবে। প্রবলেম সলিউশনের কাজটা কি করতে হবে, আপনাকে রিজন অথবা আপনার সলিউশন দেখাইতে হবে, তাই না? এগুলো অলরেডি আপনাদেরকে বুঝিয়ে দিছি আমি। এখন আসেন আমরা শুরু করি রাইটিং টাস্ক 2 এর শিকার সিস্টেমটা। ওকে, একটু আগে যেটা বলে আসছিলাম যে রাইটিং টাস্ক 2 এর মধ্যে আমরা প্রথমত কাজটা কি, ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজিং করতে হবে। আর ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজিংটা হচ্ছে রাইটিং টাস্ক 2 এর সবচেয়ে ইউনিক সিস্টেম, যেখানে আপনাকে ভালো করতে হবে। আপনি যদি ইন্ট্রো প্যারাফ্রেজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার মানে আপনি কিরকম ব্যান্ডেড স্টুডেন্ট, আপনি কতটুকু স্কোর পাওয়ার যোগ্যতা আছে, এটা সাধারণত ইন্ট্রো দেখলেই বোঝা যায়। ঠিক আছে, এখন মনে করেন জাস্ট ইউএস এমবাসির ভিসা ইন্টারভিউ, তাই না? মাঝে মাঝে দেখবেন যে আপনি যারা মনে হয় সেক্টরে আছেন তারা জানেন এগুলা। অনেকে এসে বলবে যে আমি অনেক ভালো কথাবার্তা বলছি, কিন্তু সে আমাকে ভিসা দেয় না। আমাকে প্রথম দুইটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে আমাকে রিজেক্ট করে দিয়ে দিছে। ওকে, একটা বিষয় খেয়াল করবেন, যে কোনো দেশের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই অথবা আপনার ভিসা অ্যাপ্লাই এর বেলায় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এসওপিটা। কারণ যে সকল কান্ট্রিতে ইন্টারভিউ লাগে না, তাই না, এ সকল কান্ট্রিতে হচ্ছে আপনার কথাটা এসওপি বলে। আপনি কি বলতে চান, আপনার কথাটাকে বলে এসওপি বলে দেয়। আর ইউএস এমবাসির বেলায় এসওপি লাগে না, আপনি নিজেই কথাবার্তা বলতে হবে, তাই না? তাহলে আপনার কথাবার্তাটা হতে হবে লাইক আপনার স্পিকিং এক্সামের মধ্যে করে ইউনিক হতে হবে। আপনার কথা শুনে যেন সে বুঝতে পারে না আপনি এলিজিবল ভিসার জন্য, তাই না? তো ঠিক সেই আকারে রাইটিং টাস্ক 2 এর মধ্যে, রাইটিং টাস্ক 1 এর মধ্যে ইন্ট্রো দেখেই আসলে প্রথম দু একটা কথাবার্তার মধ্যে বোঝা যায় আসলে বাকি কথাবার্তাগুলো কেমন হইতে পারে। ঠিক আছে, বডি প্যারাগ্রাফ যে কেউ লিখতে পারে, তাই না? শুরু করলে বিসমিল্লাহ, শেষ করতে পারবে, কিন্তু ইন্ট্রো সবাই সুন্দর করে প্যারাফ্রেজ করতে পারে না। আর ইন্ট্রোর মধ্যে অনেকে শিখাবে কি, যে কিচ্ছু ভরা লাগবে না, একটা টেমপ্লেট দিয়ে দেবে, মাঝখানে পরীক্ষায় যা আসছে টপিকের নামটা খালি লিখে দিও, লিখলে ইন্ট্রো প্যারাফ্রেজ হয়ে গেছে। এক্সামিনার তো বোকা না যে আপনি এভাবে লিখলে আপনার এটাকে মার্ক দিবে। ঠিক আছে, ইন্ট্রোর মধ্যে কিছু ধাপ আছে, ধাপগুলো শিখে ফেলি, আশা করি এগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে। ইন্ট্রো প্যারাফ্রেজিংয়ে কয়েকটা ধাপ আছে। ঠিক আছে, ধাপ যেগুলো হচ্ছে, ইন্ট্রোকে প্যারাফ্রেজ করতে গেলে আপনাকে 3টি ধাপে কাজ করতে হবে। কতটি ধাপ? 3টি ধাপ। মনোযোগ দিবেন, আমি কিন্তু একটু পরে কতটি ধাপ জিজ্ঞেস করবো আপনাদেরকে। তাহলে ইন্ট্রো প্যারাফ্রেজ করতে গেলে 3টা ধাপ ফলো করতে হবে। একটা ধাপ হচ্ছে যেটা বললাম একটু আগে, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। একটা ধাপ হচ্ছে থিসিস স্টেটমেন্ট। আমি কি করলাম, নতুন একটা ধাপকে অ্যাড করলাম, যেটা হচ্ছে আউটলাইন সেন্টেন্স অথবা অপশনাল সেন্টেন্স। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, একটা হচ্ছে থিসিস, একটা কি হচ্ছে আউটলাইন সেন্টেন্স। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কোনটা বোঝেন, যেটা একটু আগে বুঝিয়ে দিয়ে আসছিলাম, যে কোয়েশ্চনের প্রথম দিকে যে কথাবার্তাগুলো বলা থাকে এগুলাকে বলি আমরা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। আর এরপরে যেটা বুঝাইছিলাম যে থিসিস বলতে কি বুঝেন, কোয়েশ্চনে যেটাতে আপনাকে কোয়েশ্চন করে, মানে লেজ কোয়েশ্চনের, এটাকে বলেছিলাম কি, এটা হচ্ছে আপনার থিসিস স্টেটমেন্ট। যে কি বলছে, ডু দ্য অ্যাডভান্টেজেস লিভিং ইন ফ্ল্যাট আউটওয়ে ডিজার, এটা হচ্ছে কি থিসিস স্টেটমেন্ট। তাহলে দুইটা ধাপ গেল। 3 নম্বর ধাপটা হচ্ছে আউটলাইন সেন্টেন্স, এখানে আপনি হালকা পাতলা একটু বলে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমাদের কাজটা হচ্ছে ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজ করতে গেলে এই যে আমাদের মনে করেন কোয়েশ্চনের যেগুলা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সগুলোকে আমরা আবার লিখে দিলেই আমাদের ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আবার কেমনে লিখবো ভাইয়া, লেখা কিছু সিস্টেম রয়েছে, সিস্টেমগুলো জানলে আমরা এগুলোকে ভালো করতে পারবো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ এখানে সিস্টেমটা। তো এখানে যাওয়ার আগে একটা এক্সট্রা কথাবার্তা বলে এই জিনিসটা হচ্ছে, আমাদেরকে কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস শিখতে হবে, লেখার প্রসেস। প্রথম কাজটা হচ্ছে একদম জিরো থেকে শুরু করে ব্যান্ড 9 লেভেলের স্টুডেন্ট পর্যন্ত আপনার যে কাজটা গুরুত্বপূর্ণ, আপনি একটা এসে দেখার পরেই ওই এসেকে আপনাকে চিনতে হবে। আশা করি আপনার ইতিমধ্যেই এসে চেনার এবিলিটিটা ইনক্রিজ হয়ে গেছে, এসে চিনেন আপনার, তাই না? যে পরীক্ষায় অপিনিয়ন আসলো নাকি ডিসকাশন আসলো নাকি প্রবলেম সলিউশন, এটা আপনি বুঝে ফেলতে হবে। এরপরে কাজটা হচ্ছে
ওই কোয়েশ্চন থেকে আপনি দুই একটা রিডিং এর মধ্যে করে মেইন পয়েন্ট ধরতে হবে যে আসলে এখানে মেইন পয়েন্টটা আসলে কি। ঠিক আছে, এখানে কি আলু বলতেছে নাকি মূলা বলতেছে, তাই না? এটা বুঝতে হবে না আপনাকে। আপনি খালি আন্দাজে লিখলে হবে না, আপনি এটা বুঝতে হবে কোয়েশ্চনটা। আচ্ছা, তাহলে আমি যদি একটা কোয়েশ্চন আপনাকে দেখাই, খেয়াল করেন। ওকে, ওটা সেকেন্ড। আচ্ছা, মনে করেন এখানে বলতেছে ইট ইজ নাও পসিবল ফর সায়েন্টিস্ট অ্যান্ড টুরিস্ট টু ট্রাভেল টু রিমোট ন্যাচারাল এনভায়রনমেন্ট সাচ এস সাউথ পোল। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিন। তাহলে এখানে কি বলতেছে, এটা এটা এখন সম্ভব যে পসিবল আপনার সায়েন্টিস্টদের জন্য বা টুরিস্টদের জন্য ট্রাভেল করা রিমোট ন্যাচারাল এনভায়রনমেন্ট, দূরবর্তী জায়গায় গিয়ে। তার মানে এখানে কি নিয়ে কথাবার্তা বলতেছে, আপনার সায়েন্টিস্ট এবং টুরিস্টদের রিমোট ট্রাভেলের কথাবার্তা বলতেছে। এটা আপনাকে ধরতে হবে আগে। এই দুইটা কাজ আপনি প্রথমত বুঝলেন। এরপরে আপনার যেটা কাজ থাকবে, প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ করার মধ্যে অনেকগুলো ধাপ আছে, তাই না? আমরা ধাপগুলোকে আপনাকে শিখাবো। ধাপগুলো হচ্ছে, মনে করেন যেটা বললাম একটু আগে, কোয়েশ্চন যা আসবে, মানে আপনার ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট যা আসবে ওইটাকে আপনি আবার লিখে দিতে হবে। আবার লিখা মানে হচ্ছে আপনি প্যারাফ্রেজ করতে হবে। ওকে, মানে এখানে যেভাবে দিছে একটু চেঞ্জ করে বলতে হবে, লিখতে হবে। লিখে দিলে ওইটা আপনার ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজ করা হয়, যেটা বললাম যে আপনি সিনোনিম ব্যবহার করে প্যারাফ্রেজ করতে হবে। ওকে, অথবা আপনি সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তন করার মাধ্যমে, ওয়ার্ড লেভেল পরিবর্তন করার মাধ্যমে, সেন্টেন্স ফরম্যাট পরিবর্তন করার মাধ্যমে আপনি এগুলোকে প্যারাফ্রেজ করা যেতে পারে। ঠিক আছে, লাইক মনে করেন উদাহরণস্বরূপ কোয়েশ্চেন এইটা বলতেছে, প্যারাফ্রেজ করলেন আপনি, এটা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আর কি। আচ্ছা, আমি একটু পরে কিন্তু প্যারাফ্রেজ গুলো শিখাবো, সমস্যা নাই। ওকে, 3 নম্বর স্টেপটা হচ্ছে, আপনি ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজ করার পরে আপনি সুন্দর করে কি করতে হবে, থিসিস স্টেটমেন্ট লিখতে হবে। মানে আপনাকে সঠিক এসে সঠিক স্টেটমেন্ট লিখে যেতে হবে। তো এর ক্ষেত্রে মনে করেন এই যে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করা, এই সিস্টেমটা আলটিমেটলি 5টি এসের ক্ষেত্রে সমান। 5টি এসের ক্ষেত্রে কি সমান? তার মানে আপনি ইন্ট্রো প্যারাফ্রেজ করা শিখে গেলে আপনি একসঙ্গে 5টি এসে শিখে যাবেন। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা এসের জন্য আলাদা আলাদাভাবে কখনো কি করতে হবে না, ইন্ট্রো প্যারাফ্রেজ শিখতে হবে না। একটাই শিখবেন, 5টাই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু বাকি স্ট্রাকচারগুলা কোনগুলা, ওই যে যেটা বললাম থিসিস স্টেটমেন্টটা প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আপনাকে আলাদা আলাদা করতে হবে। ঠিক আছে, মনে করেন এখানে থিসিস লিখলেন এইভাবে যে আপনি এটা মনে করেন 2 পার্ট কোয়েশ্চেন, এই যে এগুলো কি বোথ ভিউ কোয়েশ্চেন আসছে। তাহলে আপনি বোথ ভিউ বলে থিসিসে বলতে পারেন যে দিস এসে উইল এক্সামিন বোথ পার্সপেক্টিভস and argue that while technology offer the new way to connect, it often diminishes the depth of face-to-face relationship। মানে এরপরে আপনাকে কি করতে হবে, থিসিসটা লিখে যেতে হবে। থিসিস কেমনে লিখবেন, ইন্ট্রো কেমনে প্যারাফ্রেজ করবেন, সবগুলো শিখাবো। আমি আপাতত আপনাদেরকে প্রথমত হচ্ছে পরিচিত করাচ্ছি। ঠিক আছে, মনে রাখবেন এটা। আউটলাইনে কি করতে হয়, আপনি এই যে বডির মধ্যে কি লিখতে যাবেন একটু এক্সট্রা কথা বলতে পারেন, বললেও হবে, না বললে কোনো সমস্যা নাই। ঠিক আছে, না বললে কোনো সমস্যা নাই। যে আপনি বলতে পারেন যে দিস ফার্স্ট সেকশন, মানে দি ফার্স্ট বডি উইল এক্সপ্লোর দ্য বেনিফিটস অফ মডার্ন টেকনোলজি অ্যান্ড সেকেন্ড উইল ডিসকাস দ্য ড্রব্যাকস। মানে প্রথমটাতে আমি কি করবো, অ্যাডভান্টেজ লিখবো, 2 নম্বরটাতে আমি ডিসঅ্যাডভান্টেজ লিখবো। তাহলে এই হচ্ছে মোটামুটি ইন্ট্রোর মোটামুটি আপনার তার চেহারা সুরত। ঠিক আছে, এই চেহারা সুরত ফলো করার মাধ্যমে আমরা কি করতে হয়, ইন্ট্রো গুলাকে প্যারাফ্রেজ করতে হয়। আশা করি আপনারা ইন্ট্রোর একটা চেহারা বা স্ট্রাকচার বুঝে গেছেন। এখন আসেন, একটু আগে বললাম যে ইন্ট্রো কেমনে লিখতে হয়, যে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটাকে দেখে দেখে লিখে দিলে ইন্ট্রো হয়ে যায়। এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে ভাই, তো তাহলে তো আমি এক কাজ করি, দেখে দেখে লিখে ফেলি। না, যেটা বললাম আমরা যে ভুলগুলো করবো না অবশ্যই, এগুলো হচ্ছে ওভারলি লং ইন্ট্রোডাকশন। অনেকে কি করে থাকে, একদম মনে করেন ইন্ট্রোর মধ্যেই তার একদম সকল বুদ্ধিমত্তা জাহির করতে চায়। ঠিক আছে, এই কাজটা করা যাবে না। রাইটিং টাস্ক 1 হইতে পারে, 2 হইতে পারে, বা স্পিকিং এর পার্ট 1 হইতে পারে, যেখানে আপনি একটু বড় করে লিখা যাবে না, বড় করে বলা যাবে না, যেখানে আপনি ইন্ট্রো প্যারাফ্রেজটা মিনিমাম 2 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে সম্পূর্ণ রাখতে হবে, বেশি লেখালেখি যাবে না। যেটা বললাম, কোয়েশ্চনে যা বলছে হুবহু দেখে দেখে লিখে যাবে না। আপনি কমপক্ষে আপনার কি করতে হবে, আহ, একটু চেঞ্জ করে, লাইক মনে করেন আপনি 70% পরিবর্তন করলে
পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। আর যেটা কাজ করতে হবে অবশ্যই টপিকের উপরে ফোকাস করতে হবে। অ্যান্ড আনক্লিয়ার থিসিস স্টেটমেন্টস, ওকে। আনক্লিয়ার মানে কি? মনে করেন পরীক্ষায় আসছে অ্যাগ্রি ডিসএগ্রি, মানে কোনটা? অপিনিয়ন এসে, তাই না? তাহলে অপিনিয়ন এসে গুলাকে বেসিক্যালি বিভিন্ন ধাপে লিখা যায়। এখন আপনি গিয়ে কি করলেন, থিসিসে বলে দিলেন যে আপনি এগ্রি করতেছেন, বডিতে গিয়ে আপনি বলে ফেললেন যে আপনি ডিসএগ্রি করতে, তখন উল্টাপাল্টা হয়ে গেলে সেক্ষেত্রে আপনি ভালো স্কোর পাবেন না, ঠিক আছে। এই দুটো কিছু সিস্টেম আমরা শুরু যাই, আপনার প্যারাফ্রেজ করার সিস্টেমগুলো কেমনে কেমনে করতে হবে। সো প্যারাফ্রেজ করার অনেকগুলা ধাপ আছে, ঠিক আছে। অনেকগুলা ধাপ আছে যেগুলো আপনি ফলো করতে পারেন। রাইটিং টাস্ক 1 হইতে পারে, রাইটিং টাস্ক 2 হইতে পারে, অথবা রিডিং হইতে পারে, ঠিক আছে। তো রিডিং এর বেলায়ও সেম প্যারাফ্রেজিং, সেম সিস্টেম। এই ক্ষেত্রে আমরা বেসিকলি মানে প্যারাফ্রেজ গুলাকে 5টি ধাপে ভাগ করতে পারি, যেগুলো হচ্ছে সিনোনিম ব্যবহার করে প্যারাফ্রেজিং করে যাওয়া, সেন্টেন্স চেঞ্জ, সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তন করে প্যারাফ্রেজিং করে যাওয়া, ডিফারেন্ট ওয়ার্ড ফর্ম ইউজ করে প্যারাফ্রেজিং করে যাওয়া, ব্রেকডাউন কমপ্লেক্স সেন্টেন্স করে প্যারাফ্রেজিং করে যাওয়া, ট্রানজিশন ফ্রেজ ব্যবহার করে প্যারাফ্রেজিং করে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে সবচাইতে সহজ, যারা মনে করেন 6.5 পাইতে চান, আপনারা মনে করেন এই যে সিনোনিম ব্যবহার করে প্যারাফ্রেজিং এর, এটা শিখতে পারেন। এর জন্য কাজটা হচ্ছে, প্যারাফ্রেজিং এর মধ্যে ভালো করার জন্য একজন স্টুডেন্টদের মাস্ট বি কিছু বেসিক ভোকাবুলারির প্রতি ভালো ধারণা রাখতে হবে। আইডিয়া না থাকলে আপনি কিন্তু, প্যারাফ্রেজ করা মানে কি উল্টায় লেখা, তাই না? এই ক্ষেত্রে আপনাকে কিছু কি করতে হবে, আলটিমেটলি বেসিক ভোকাবুলারির উপরে ভালো আইডিয়া রাখতে হবে। কোনগুলো আমরা আইডিয়া রাখতে পারবো বেসিক ভোকাবুলারি? মনে করেন উদাহরণ স্বরূপ, ওটা সেকেন্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মনে করেন আপনার ভোকাবুলারি এইখানের মধ্যে দেওয়া আছে। এখানে প্রায় আমি আপনাদেরকে সবাইকে ফ্রিতে দিছিলাম যে 100টা ওয়ার্ডের সিনোনিম দেওয়া আছে, ঠিক আছে। এবং যেই সিনোনিম গুলা বা যেই ওয়ার্ড গুলা রাইটিং টাস্ক 2 এর মধ্যে সবচাইতে বেশি আকারে রিপিট করে থাকে, এগুলো এখানে দেওয়া আছে। মনে করেন তারা কোয়েশ্চনে প্রায় বলে নাওয়াডেজ, কোয়েশ্চনে খালি বলবে সাম পিপল বিলিভ দ্যাট, ঠিক আছে। নিউজ পেপারের কথা বলে, কোয়ালিটিস কথা বলে, জার্নালিস্টের কথা বলে, ওকে। তারপরে ট্রুথের কথা বলে, টিচার বলে। তো আমাদের কাজটা হচ্ছে সিনোনিম শিখা। লাইক মনে করেন কোয়েশ্চনে বলছে নাওয়াডেজ, আপনি এটাকে পরিবর্তন করে বলতে পারেন এট প্রেজেন্ট, প্রেজেন্টলি, ইন দ্য রিসেন্ট টাইমস, টুডে, রাইট অ্যাওয়ে, দিস ডেজ, এগুলো লিখা যায়। পরীক্ষায় বলে দিছে সাম পিপুল, তাই আপনি পিপুলকে পিপুল না বলে বলতে পারেন পাবলিক, লেম্যান, হিউম্যান বিং, হিউম্যান রেস, ম্যানকাইন্ড, সোসাইটি, অথবা বলতে পারেন ইন্ডিভিজুয়াল অথবা ইনহ্যাবিটেন্টস, ঠিক আছে। এগুলো বলা যায়। কোয়েশ্চনে বলছে ইনফরমেশন, আপনি এটাকে পরিবর্তন করে বলতে পারেন ফ্যাক্টস, নিউজ, নলেজ, ম্যাটেরিয়াল, টিপস, তাই না? এগুলো বলা যায়। এখন মনে করেন কোয়েশ্চনে বলছে স্টুডেন্টস, বলেন না সাম স্টুডেন্টস বিলিভ দ্যাট, আপনি স্টুডেন্টসকে স্টুডেন্টস না বলে আপনি এটাকে পরিবর্তন করে বলতে পারেন পিউপিল, লার্নার, ডিসাইপল, তাই না? রেজিস্ট্রেন্ট, স্কুল চাইল্ড, আন্ডার গ্রাজুয়েট, এরকম লিখা যায়। বেনিফিটস বলতে আপনি বলতে পারেন অ্যাডভান্টেজ, আপনি বলতে পারেন গেইন, প্রফিট, ম্যারিটস, এগুলা বলা যেতে পারে। তো এগুলাকে আপনি অবশ্যই 100% গিলে খাইতে হবে, ঠিক আছে। এগুলাকে আপনি কি করতে হবে, 100% গিলে খাইতে হবে। এগুলা গিলে না খেলে আপনি কিন্তু করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এগুলা পাশাপাশি হচ্ছে আপনাদেরকে যেগুলো রিডিং এর বলে থাকে, রিডিং এর প্যারাফ্রেজিং এর ওয়ার্ড যেগুলো আছে, ওই যে রাসেল মিসেলের যেগুলো ওয়ার্ড আছে না, এ থেকে জেড পর্যন্ত, এগুলো শিখবেন। ওইগুলো আপনাকে এখানের মধ্যে অনেক বেশি কাজে লাগবে, ওকে। আচ্ছা, চলে যাই আমরা প্যারাফ্রেজিং এর ধাপের মধ্যে। প্রথমত আমরা প্যারাফ্রেজিং এর ধাপে শিখবো হচ্ছে সিনোনিম ব্যবহার করা, মানে সমার্থক শব্দ ব্যবহার করার মাধ্যমে, ঠিক আছে। মনে করেন উদাহরণস্বরূপ কোয়েশ্চনে আপনাকে বলতেছে যে টেকনোলজি ইজ ট্রান্সফর্মিং দ্য ওয়ে পিপল কমিউনিকেট, ওকে। এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন। টেকনোলজি কি হচ্ছে, ট্রান্সফর্মিং হচ্ছে। ট্রান্সফর্ম করা মানে কি, আপনার বাবাকে ট্রান্সফার করে দিয়েছে অফিস, তাহলে কি হয়েছে, বদলি করে দিছে। তাহলে ট্রান্সফর্মিং করা মানে হচ্ছে পরিবর্তন করে দেওয়া, চেঞ্জ করে দেওয়া, তাই না? তাহলে কোয়েশ্চনে বলতেছে টেকনোলজি ইজ ট্রান্সফর্মিং দ্য ওয়ে পিপল কমিউনিকেট,
আপনি পরিবর্তন করে বলতে পারেন, টেকনোলজি বলছে না, আপনি এটাকে পরিবর্তন করে বলতে পারেন মডার্ন ইনোভেশনস। মডার্ন নতুন 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 কোনগুলো হয়, টেকনোলজি হয় না, এই যে বলে দিতে পারেন। যেহেতু আপনি সাবজেক্ট দিয়েছেন এটা, এর উপরে ভিত্তি করে আপনি অক্সিলারি ভার্ব দেবেন। আর ট্রান্সফর্মিং এ পরিবর্তন করে বলতে পারবেন আপনি চেঞ্জিং দ্য ওয়ে পিপল কমিউনিকেট, আপনি বলতে পারেন হাউ ইন্ডিভিজুয়ালস, পিপল মানে কি ইন্ডিভিজুয়ালস, কমিউনিকেট করে, আপনি বলতে পারেন ইন্টারাক্ট করে। এই তো হয়ে গেল ওয়ার্ড পরিবর্তন করার মাধ্যমে প্যারাফ্রেজিং। আরেকটা সিস্টেম হচ্ছে আপনার চেঞ্জ সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তন করার মাধ্যমে আপনার প্যারাফ্রেজ করা যায়, ঠিক আছে? যে চেঞ্জ দ্য অর্ডার অফ দ্য ওয়ার্ডস অর সুইচ বিটুইন দ্য অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারেন। লাইক মনে করেন উদাহরণস্বরূপ আপনাকে কোয়েশ্চনে বলতেছে, ওকে হোয়াট আ সেকেন্ড, কোয়েশ্চনে বলতেছে আপনাকে এইভাবে যে সাম পিপল প্রেফার টু শপ অনলাইন, কিছু মানুষ কি করে প্রেফার করে অনলাইন শপ করতে, বিকজ ইটস কনভিনিয়েন্ট। আপনি এটাকে বলতে পারেন ঘুরাইয়া যে এই যে শপ অনলাইন, অনলাইন শপিং প্রেফার করে থাকে মানুষ, তাহলে অনলাইন শপিং ইজ প্রেফার্ড বাই সাম পিপল বা মেনি পিপল। ওকে, কি কারণে এখানে বলছে বিকজ, আপনি পরিবর্তন করে বলতে পারেন ডিউ টু, ইটস কনভিনিয়েন্ট, এই যে ইটস কনভিনিয়েন্ট। এতে হয়ে গেল প্যারাফ্রেজিং, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি আপনার সেন্টেন্সের স্ট্রাকচার। পরীক্ষায় আসছে অ্যাক্টিভ, আপনি এটাকে প্যাসিভ করতে পারেন, প্যাসিভ আসলে আপনি এটাকে অ্যাক্টিভে লিখে দিতে পারেন। 3 নম্বর ধাপটা হচ্ছে, আমি একটু পরে প্রত্যেকটা ধাপ থেকে অনেকগুলো স্যাম্পল বুঝাবো, ঠিক আছে? আপাতত খালি এগুলাকে জাস্ট আপনাদেরকে চিনাচ্ছি আমি। 3 নম্বর ধাপটা হচ্ছে ডিফারেন্ট ওয়ার্ড ফর্ম। পরীক্ষায় আসছে মনে করে নাউন ফর্ম, আপনি নাউন ফর্মের জায়গায় এটা কি করতে পারেন, ভার্ব করতে পারেন, ভার্ব আসলে আপনি নাউন করে দিতে পারেন, তাই না? বলে ট্রান্সফর্ম ভার্ব ইনটু নাউন্স, অ্যাডজেক্টিভকে আপনি অ্যাডভার্ব করতে পারেন। লাইক মনে করেন কোয়েশ্চনে বলতেছে আপনাকে দি গভর্নমেন্ট ডিসাইডেড টু ইমপ্লিমেন্ট নিউ পলিসিস, আপনি বলতে পারেন চেঞ্জ করে যে নিউ পলিসি, তাই না? সিদ্ধান্ত নিচ্ছে ইমপ্লিমেন্ট, আপনি বলতে পারেন কে ডিসিশন, এটা কে মেড করছে, গভর্নমেন্ট, তাহলে ডিসিশন ওয়াজ মেড বাই গভর্নমেন্ট। কেন করছে? টু ইমপ্রুভ নিউ পলিসি, টু ইন্ট্রোডিউস নিউ পলিসি। এটা হলো, তাহলে এই পদ্ধতিগুলো ফলো করার মাধ্যমে করা যায়। আবার মনে করেন ট্রানজিশনাল প্রসেস ফলো করার মাধ্যমে প্যারাফ্রেজ করা যায়। উদাহরণস্বরূপ মনে করেন আপনি বললেন যে কোয়েশ্চনে বলা আছে দি ইন্টারনেট হ্যাজ মেড ইনফরমেশন অ্যাক্সেসিবল টু এভরিওয়ান, এটাকে মনে করেন আপনি যদি ট্রানজিশনাল অ্যাড করেন, ট্রানজিশনাল কোনগুলো হয়ে থাকে শিখতে হবে এটা। ওকে, লাইক কমপ্লেক্স সেন্টেন্সের মতো করে শুরুতে আপনি অল দ্বারা শুরু করলেন, হাউএভার দ্বারা শুরু করলেন, ওয়াইল দ্বারা শুরু করলেন, তাই না? ওয়াইলেস দ্বারা শুরু করলেন, কনভার্সেলি দ্বারা শুরু করলেন, ইন কন্ট্রাস্ট দ্বারা শুরু করলেন, ইভেন দ্বারা, অথবা আপনি মনে করেন এজ এ রেজাল্ট, এগুলো দ্বারা শুরু করতে পারেন। এই যেগুলো দ্বারা, এগুলোকে বলা হয় ট্রান্সফর্মিং দ্বারা শুরু করা। ওকে, তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন এভাবে যে এজ এ রেজাল্ট ইন্টারনেট হ্যাজ মেড ইনফরমেশন, না, এজ এ রেজাল্ট অফ দ্য ইন্টারনেট, ইনফরমেশনটা সবাই পেয়ে যায়, তার ইনফরমেশন ইজ না অ্যাক্সেসিবল টু টু অল, টু এভরিওয়ান, ওকে, টু অল পিপল, এগুলাই বলতে পারেন। তো এগুলোর মধ্যে থেকে আমি মনে করে থাকি সবচাইতে আপনার সহজ হবে যদি কোনো স্টুডেন্ট 6 থেকে 6.5 পাইতে যায়, তাহলে কি করতে হবে, শুধুমাত্র সিনোনিমের মাধ্যমে বা সিনোনিমটাকে ফলো করার মাধ্যমে সে কি করতে পারবে, প্যারাফ্রেজ করে যেতে পারবে, সমস্যা নাই। ওকে, এখন আসেন, আপনার মনে মনে প্রশ্ন আসতে পারা যাবে, আমাকে এমন একজন মানুষকে শিখাচ্ছেন যেই মানুষটা বেশিরভাগ ওয়ার্ড সিনোনিম গুলা পারে না, তাই না? অনেকে মনে মনে এটা ভাববেন যে আপনি আমাদেরকে শিখাচ্ছেন, এগুলো তো লিখে আছে, তো আমি নিজে করতে গেলে পারি না, আমি নিজে করতে গেলে আমার মাথার মধ্যে সিনোনিম আসে না। এই সমস্যাটা বেশিরভাগ, মানে আমি বলতে পারি 80% স্টুডেন্টদের আছে, তাই না? তো এই ক্ষেত্রে আপনার সিস্টেমটা হচ্ছে, যদি আপনি নিজে নিজে করতে চান, আপনি যেমন একটা ব্রাউজারে গিয়ে আপনি সার্চ দিবেন এইভাবে যে মনে করেন একটা ইয়ে আছে, বট আছে, কুল, ওই যে লিখে দেন কুল বট, এইভাবে সার্চ দিবেন কুল বট, এটা আসবে। ওকে, সার্চ দিলেন, এই যে 2 নাম্বারটা দেখেন কুল বট ইয়ার কমপ্লিট রাইটিং সলিউশন। ওকে, এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি এই যে উপরের দিকে দেখবেন লেখা আছে প্যারাফ্রেজার, উপরের দিকে, এখানে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে 2টা অপশন আসবে, দেখেন একদিকে একটা পার্টিশন আসছে, এইদিকে আরেকটা পার্টিশন আসছে। এখন মনে করেন আপনি কিছুই জানেন না, আপনার মাথায় ওয়ার্ড থাকে না,
আপনি একটা যেটা কোয়েশ্চেনকে পারতেছেন না, কোয়েশ্চেনটাকে আপনি সুন্দর করে কপি করেন, অথবা আপনি এটাকে আপনার কুল বোর্ডে গিয়ে এই পাশে আপনি লিখে দিবেন। ঠিক আছে? এই পাশে আপনি কি করবেন? এইটাকে লিখে নিবেন। লিখে নিয়ে আপনি এখানের মধ্যে পেস্ট করে দিবেন। ওকে, এখানের মধ্যে লিখা নিচ্ছে না। আচ্ছা, ওয়েট আ সেকেন্ড। ওকে, ওয়েট আ সেকেন্ড, আমার কিবোর্ড কাজ করতেছে না। একটা কোয়েশ্চেনকে কপি করলাম, দেন দেখি তো কাজ করে কিনা। উম, আচ্ছা, ওয়েট আ সেকেন্ড, একটু ওয়েট করেন। হুম, এই তো এখানে তো লেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। সো এখন হবে, এই যে আমি এখানের মধ্যে মনে করেন আপনি লিখে ফেললেন। ওকে, দেন আপনি নিচে একটা অপশন আছে না, এখানের মধ্যে প্যারাফ্রেজ, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাকে অনেকগুলা কি করবে, সেন্টেন্স সে আপনাকে এখানে সাজেস্ট করবে। ঠিক আছে, এখানে আপনাকে প্যারাফ্রেজ করে দিয়ে দিছে। এখানে মনে করেন বলা আছে সাম পিপল বিলিভ দ্যাট, সে বলতেছে সাম পিপল থিঙ্ক দ্যাট। পরিবর্তন করে বলছে না। আনপেইড কমিউনিটি সার্ভিস, সে বলতেছে এই যে নিচে গিয়ে যে আনপেইড কমিউনিটি সার্ভিস। ওকে, মোটামুটি এটা কিছুটা হইলে আপনাকে হেল্প করবে প্যারাফ্রেজিং করতে গেলে। এই ক্ষেত্রে মনে করেন এই যে আপনি এখানে ওয়ার্ডে যাওয়ার পরে এরকম আপনার বিভিন্ন ওয়ার্ড সাজেস্ট করবে আপনাকে। আপনি যদি সাম পিপুলে ক্লিক দেন, আপনাকে অনেকগুলো ওয়ার্ড সাজেস্ট করবে, যে আপনি সাম পিপুলের কথা বলতে পারেন সাম ইন্ডিভিজুয়ালস, আদার্স, আ ফিউ ইন্ডিভিজুয়ালস, সার্টেন ইন্ডিভিজুয়ালস, সেভারাল ইন্ডিভিজুয়াল, আর নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, মেনি ইন্ডিভিজুয়ালস, অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন। আবার মনে হয় আপনি নিজে জানেন না থিঙ্ক এর বদলা কি বলা যায়, আপনি এখানে ক্লিক দিবেন, সে বলে দিবে থিঙ্ক এর বদলা লিখতে পারবেন বিলিভ, বিলিভ দ্যাট, কন্টেন্ট দ্যাট, আর্গিউ দ্যাট, সাজেস্ট দ্যাট, ফিল দ্যাট, তাই না? আচ্ছা, এখন মনে করেন এখানে বলা আছে কি কমিউনিটি সার্ভিস, লেখা হলো যে আনপেড কমিউনিটি, এটা আপনি বদলা কি বলতে পারেন, এখানে ক্লিক দিবেন, সে বলে দিবে যে এই যে দেখেন ফ্রি কমিউনিটি সার্ভিস, কমিউনিটি সার্ভিস উইদাউট কম্প্রিহেনশন। ঠিক আছে, অনেক কিছু বলে দিবে। সো এটা আপনার মনে করেন ভাল লাগে না, আপনি কি করেন এখানে রিফ্রেশে আবার ক্লিক দেন, সে আপনাকে আবার রিফ্রেশ করে দিয়ে দেবে। এই যে সাম পিপল বিলিভ দ্যাট, সাম ইন্ডিভিজুয়াল থিঙ্ক দ্যাট। যারা মনে করেন কিছুই পারেন না, আপনারা এই বটের হেল্প নিয়ে কি করতে পারেন, করে ফেলতে পারেন। ঠিক আছে? আচ্ছা, ফিউ পিপল প্রেফার কনভিনিয়েন্ট শপিং লাইক অনলাইন পারচেজ। ওকে, সো চ্যাট জিপিটি দিয়ে অতটা সুন্দর করে পারে না, বাট এইটা দিয়ে সুন্দর করে পারা যায়। চ্যাট জিপিটির মধ্যে আপনি কিন্তু এইভাবে ইন্ডিভিজুয়াল অনেকগুলো ওয়ার্ড পাবেন না। ঠিক আছে, বাট এখান থেকে আপনাকে অনেকগুলা ওয়ার্ড ইমপ্রুভ করবে আলটিমেটলি। ওকে, আচ্ছা, ঠিক আছে। এই কাজটা করতে যদি আপনি ওয়ার্ড লিমিট কম থাকে, পাশাপাশি আপনারা মনে করেন যেগুলা ওয়ার্ড আছে এইখানে, তাই না, এই ওয়ার্ডগুলোকে বেশি বেশি করে আপনার শিখতে হবে। এগুলা শিখলে আপনার প্যারাফ্রেজিং এর উপর অনেকগুলা কাজ কমে যাবে। চলে আসেন আমরা এখন সিনোনিম দ্বারা দেখি যে আপনি কিভাবে প্যারাফ্রেজ গুলা করে যাবেন, তাই না? আচ্ছা, ওয়েট আ সেকেন্ড। আচ্ছা, ওকে, খেয়াল করেন, মনে করেন মেইন কোয়েশ্চেন এখানে আপনাকে বলতেছে যে মেনি পিপল থিঙ্ক দ্যাট, ওকে, environmental problems should be solved by government while others believe individuals should take responsibility. এখন আমি র্যান্ডমলি জিজ্ঞেস করে থাকি, দেখি তো বলতে পারে কিনা। সো এখন জিজ্ঞেস করতেছি আমি কাকে, ওটা সেকেন্ড, আতশী গোস্বামী, আনমিউট ইউর ফোন। আচ্ছা,
এখন মনে করেন এখানে বলা আছে ইন্ডিভিজুয়ালস, তাই না? আপনি ইন্ডিভিজুয়ালসকে পরিবর্তন করে কি লিখতে পারেন বলেন? Human beings, আর কি বলা যায়? pupils, পিপল স্টুডেন্ট, ইন্ডিভিজুয়ালস পিপল, তাই না? হিউম্যান বিং এগুলো বলা যায়। এটা নেওয়া যেতে পারে, হ্যাঁ, লার্জ নাম্বার অফ ফলো হবে। ওকে, বিলিভ দ্যাট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এখন খেয়াল করে দেখেন, আপনি এখানে বললেন যে মেনি পিপল থিঙ্ক দ্যাট, এটাকে আপনি পরিবর্তন করে বলতে পারেন যে মেনি না, অনেক। আপনি বলতে পারেন নিউমেরাস। পিপলকে বলতে পারেন ইন্ডিভিজুয়ালস। তাহলে মেনি পিপল থিঙ্ক দ্যাট, নিউমেরাস, ইন্ডিভিজুয়াল আর্গিউ দ্যাট। এনভায়রনমেন্টাল প্রবলেমস, ওকে, শুড বি সলভড। আপনি কি বলতে পারেন? অ্যাড্রেসিং এনভায়রনমেন্টাল ইস্যু। ইস্যু মানে কি? প্রবলেমস। এটা সলভ করবেন কিভাবে? আপনার বাই গভর্নমেন্ট। আপনি বলতে পারেন এটা হচ্ছে কাজ তো গভর্নমেন্টের কাজ, তাহলে ইজ দ্য ডিউটি অফ গভর্নমেন্ট। এখানে বলছে আপনাকে ওয়াইল। ওয়াইল হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি আইডিয়াস বা কানেক্টর। পরীক্ষায় যদি কখনো আপনি খেয়াল করেন যে এই ধরনের কন্ট্রাডিক্টরি ওয়ার্ড পরীক্ষায় আসছে, লিসনিং এ হইতে পারে, রিডিং এ হইতে পারে, ঠিক আছে? যদি এটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল আগেরটা, সমস্যা নেই। তো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড থাকলে আপনি এগুলা থেকে যে কোনোটা পরিবর্তন করে লিখতে পারেন। লাইক আপনি মনে করেন পরীক্ষায় আসছে অলদো, আপনি বলতে পারেন দ দিয়ে, অলদো দিয়ে, হাউএভার দিয়ে, বাট দিয়ে, ওয়াইল দিয়ে, ওয়ারএস দিয়ে, কনভার্সেলি দিয়ে, ইন কন্ট্রাস্ট দিয়ে, তাই না? ইভেন দো দিয়ে, মানে যে কোনোটা দ্বারা লিখা যায়। তাহলে কোয়েশ্চনে যেহেতু আপনাকে বলতেছে এখানের মধ্যে ওয়াইল, আপনি বলতে পারেন যে ওয়ারএস। ওকে, আপনি একটু পরিবর্তন করে এটাকে বলে যান ওয়ারএস আদার বিলিভ ইন্ডিভিজুয়াল শুড টেক রেসপন্সিবিলিটি, মানুষের দায়িত্ব নেওয়া উচিত। তাহলে আপনি কি বলতে পারেন? আদার ইনসিস্ট দ্যাট। আগে বলছেন আর্গিউ দ্যাট, এখন বলতে পারবেন ইনসিস্ট দ্যাট। ওকে, দায়িত্ব নেওয়া উচিত, তাহলে ইট ইজ পার্সোনাল অব্লিগেশন, পার্সোনাল রেসপন্সিবিলিটি। এই তো আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড পরিবর্তন করে ফেললেন, ঠিক আছে? এইভাবে আপনার কি করা যায়? ought to ইউজ করা যাবে, বিলিভ ইউজ করা যাবে, রেসিডেন্স ইউজ করা যাবে, সমস্যা নাই, ঠিক আছে? পার্সন ইউজ করা যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। লেনেভো ভাই, আপনার নামটা ঠিক করেন আগে, আর আপনি চ্যাটে লিখে ফেলেন সমস্যাটা, আমি আপনাকে বলে দিব, ঠিক আছে? ক্লাসের মধ্যে তো আগে যোগাযোগ করতেন। আচ্ছা, তারপরে দেখেন 2 নাম্বার কোয়েশ্চেনটা। সাম পিপল বিলিভ দ্যাট, রাইট? সো চিলড্রেন শুড স্টার্ট স্কুল at an early age while other think that they should start later. তাহলে কিছু মানুষ বিশ্বাস করে যে বাচ্চাদের স্কুল শুরু করা উচিত আগে আগে, অন্যরা মনে করে যে না, একটু দেরিতে আপনার শুরু হলে ভালো হয়। তাহলে এখানে বলা সাম পিপল বিলিভ, আপনি পরিবর্তন করে বলতে পারেন যে সার্টেন ইন্ডিভিজুয়াল ফিল দ্যাট, অথবা বিলিভ দ্যাট আপনি বলতে পারেন আর্গিউ দ্যাট, ঠিক আছে? বলা যায় চিলড্রেন, বলতে পারেন কিডস শুড স্টার্ট, ওর টু বিগিন। স্টার্ট মানেই তো বিগিন, ইনিশিয়েট করা, বিগিন করা, তাই না? তাহলে শুড স্টার্ট ওর টু বিগিন স্কুল এট অ্যান আর্লি এজ, তাহলে দেয়ার এডুকেশন এট আ ইয়াং এজ। ওয়াইল আদার থিঙ্ক, আপনি বলতে পারেন যে ওয়াইল অথবা ওয়ারেস আদার অ্যাডভোকেট, আদার আর্গিউ, অনেক কিছু আপনি দু একটা শিখে ফেললে, 2-4টা শিখে ফেললে আপনি বারবার সেম বেলাকে লিখতে পারবেন। আদার অ্যাডভোকেট করতে কি আপনার দেরিতে শুরু করে, তাহলে ফর আর ডিলেড স্টার্ট, দেরিতে শুরু করে। এখানে বলছে আপনার লেটার, আপনি বলতে পারেন ডিলে, সেম কথাবার্তা সিনোনিম দ্বারা পরিবর্তন করে ফেললেন, ঠিক আছে? আচ্ছা, আরো দেখেন, মনে করেন কোয়েশ্চনে বলতেছে আপনাকে যে সাম পিপল থিঙ্ক দ্যাট দ্য ইউজ অফ অ্যানিমালস ফর সাইন্টিফিক রিসার্চ ইজ নেসেসারিলি ওয়াইল আদার বিলিভ দ্যাট ইট ইজ আনএথিক্যাল, নেগেটিভ, তাই না? তাহলে আপনি মনে করেন মাঝখানে এখানে ওয়াইল দিটাকে সামনে নিয়ে আসেন। সামনে নিয়ে আসলে কি করতে হবে? আপনি মাঝখানে কমাটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে সরি, মাঝখানে তাহলে ওয়াইল দিতে হয় না, কমা দিতে হয় না। আচ্ছা, তাহলে ওয়াইল, এই যে সাম পিপল থিঙ্ক দ্যাট, সাম পিপল ভিউ অথবা সাম পিপল আর্গিউ দ্যাট দ্য ইউজ অফ অ্যানিমাল ফর সাইন্টিফিক রিসার্চ, আপনি কি বলতে পারেন যে আপনার দ্য ইউজ অফ কনজিউম অফ অ্যানিমালস ফর সাইন্টিফিক ডেভেলপমেন্ট, সাইন্টিফিক রিসার্চ অথবা রিসার্চ সাইন্টিস্ট, it necessarily it is require, other believe that it unethical, তাহলে কি বলতে পারেন যে other consider that it's morally unacceptable. ওকে, আরো খেয়াল করে দেখেন, মনে করেন কোয়েশ্চনে বলতেছে some people think that modern technology has improved, তাহলে কি বলতে পারেন? some individual argue that, ওই যে think that এর বদলা
মডার্ন টেকনোলজি ইমপ্রুভড হয়েছে, তাহলে কি বলতে পারেন? অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি হ্যাজ এনহ্যান্সড quality of life, living standards. Other think that it caused more problem, whereas other believe that they have introduced additional challenges. প্রবলেম মানে চ্যালেঞ্জেস, প্রবলেম মানে ডিফিকাল্টিস, আপনি এটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। ওকে, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমি আপনাকে বলে ফেলি মাঝখানে, যেহেতু আগামীকালকে পরীক্ষা, রাতের 10:30 হয়ে গেছে। পরীক্ষা কোনোদিন এস্টিমেট করে, আন্দাজ করে পরীক্ষা দেওয়া থেকে সবাই বিরত থাকবেন। ঠিক আছে, পরীক্ষায় কি আসবে কি না, যারা কোয়েশ্চেন করছে ওনারাও জানে না এটা। সো কিছু কিছু টিচার আছে, ওনারা কি বলে দেয়, আগামীকালকে ডায়াগ্রাম আসবে, আগামীকালকে বার আসবে। ঠিক আছে, লেগে যায় মাঝে মাঝে, কিন্তু আলটিমেটলি সবসময় নাও লাগতে পারে। ঠিক আছে, সো আপনার আলটিমেটলি কি করবেন? এস্টিমেট করা থেকে বিরত থাকেন। কি আসবে কিনা আপনি ফুল প্রিপারেশন নিয়ে যান, পরীক্ষায় মঙ্গল গ্রহ থেকে আসলে আপনি পারবেন। ঠিক আছে, অ্যান্সার পাইছেন এখন আপনি? পেপার বেস থাকবে কিনা, আপনি আগে বাংলাদেশে এটা ইয়ে করুক, তারা ইনফরমেশন জানাক, তারপর বোঝা যাবে। আপাতত বোঝা যাচ্ছে না কি করবে বাংলাদেশে। ঠিক আছে, পেপার বেস বাংলাদেশে থাকবে, কম্পিউটার বেস তো আছেই এমনিতেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এইভাবে আপনি মোটামুটি মনে করেন ওয়ার্ড পরিবর্তন করার মাধ্যমে ইজিলি কি করতে পারবেন, প্যারাফ্রেজ করা যেতে পারে। লাইক মনে করেন আপনারা এটা নিজেরা করতে পারেন, আপনাদেরকে একটা কোয়েশ্চন দেয়, হ্যাঁ। সো মনে করেন আপনারা এইটাকে করতে পারেন। কোয়েশ্চনে বলতেছে, সাম পিপল বিলিভ দ্যাট চিলড্রেন শুড বি টাচ টু বি কম্পিটিটিভ ওয়াইল আদার থিঙ্ক দ্যাট দে শুড লার্ন টু কোঅপারেট। এটাকে দেখে দেখে আপনি জাস্ট ওয়ার্ডটাকে পরিবর্তন করে সেটার মধ্যে লিখে দেন, দেখি আপনি পারেন কিনা। 8 নাম্বারটা, হ্যাঁ, এটা একটু দেখে দেখে ওয়ার্ডকে পরিবর্তন করে লিখে ট্রাই করেন, চেষ্টা করেন। এখান থেকে আপনার কিন্তু আস্তে আস্তে লিমিটটা বাড়বে। ওকে, দেখে দেখে লিখা ট্রাই করেন। সাম পিপল বিলিভ দ্যাট, একটু আগে শিখে আসছেন, বা আশেপাশে কিছু ইয়েতে আপনার স্যাম্পলের মধ্যে লিখা সাম পিপলের বদলে অনেক কিছু লিখা আছে, খেয়াল করেন, একটু দেখে দেখে লিখেন। ঠিক আছে, ট্রাই করেন, ট্রাই করলে এখান থেকে ইমপ্রুভ হবে। একজন আইএলস এর স্টুডেন্ট, আপনি পরীক্ষায়, বেসিক্যালি আইএলস এর পরীক্ষায় কোনো ধরনের শর্টকাট থেকে বিরত থাকবেন, প্রধান কাজ। ওকে, আপনি রাইট ওয়েতে শিখেন, এতে আপনার পরীক্ষায় গেলে কখনোই আপনি কিন্তু স্কোর কম আসবে না, আপনার আকাঙ্ক্ষিত স্কোর আপনি পাবেন। যদি শর্টকাট শিখে যান, দেখবেন যে ওই যেটা শিখে গেছে সেটা কাজে লাগে নাই। ঠিক আছে, যারা এখানে অনেকে আছে 2বার 3বার পরীক্ষা দিছে, তারা জানে পরীক্ষা হলের মধ্যে যাওয়ার পরে আপনার শর্টকাট একদম মাথা থেকে ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, তখন কি থাকবে? আন্ডারস্ট্যান্ডিং স্কিল। আন্ডারস্ট্যান্ডিং স্কিল থাকলে আপনি শর্টকাট কাজে লাগাতে পারবেন, নতুবা শর্টকাট কিছুতে কাজে আসবে না। বুঝতে পারছেন? আপনি যদি ফুটবল খেলা না জানেন, আপনি কিন্তু শর্টকাট শিখে আপনি কেমনে গোল দিতে হয়, আগে খেলা জানতে হবে, তারপর শর্টকাট শিখতে হবে। ঠিক আছে, আমরা বাংলাদেশে হচ্ছে কি করে সবথেকে বেশি শর্টকাট ফলো করার মাধ্যমে আজকাল আমার এই অবস্থা। ওকে, ওকে। সো ইমরান আহমদ ভাই লিখছেন, ইট ইজ বিলিভড বাই আ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস দ্যাট কিডস ought to touch to be competitive while other people think that they have to learn to be competitive। এই তো হয়ে গেল। বাকিরাও লিখে সেন্ড করেন, দেখি বাকিদেরটা হয়েছে কিনা। সবাই ট্রাই করেন, হ্যাঁ। চেষ্টা করলে কিছু ভুল হবে, কিন্তু ভুল থেকে আপনার আজীবনের জন্য এই ভুলটা শুদ্ধ হয়ে যাবে। ওকে, অবশ্যই ট্রাই করেন।
All right. So people have Abdul Hasnat Mashud. People have different views about whether children should be touched to be এনকারেজ বানানটা ভুল হয়েছে কোঅপারেট অর কম্পিটিটিভ ঠিক আছে এভাবে করা যায় সমস্যা নেই ওকে দেন বাকিদের কি অবস্থা numerous individuals argue that kids ought to learn to be competitive whereas চলে গেল ওকে other feel that children should be teach to be share নেওয়া যায় সমস্যা নেই এই তো হয়ে গেল এখন একটু মিল যারা পারেন নাই দেখেন এটাকে কেমনে পরিবর্তন করে বলা যায় সাম পিপল বিলিভ দ্যাট কে পরিবর্তন করে আপনার বলতে পারেন সাম ইন্ডিভিজুয়াল ফিল দ্যাট ওকে চিলড্রেন শুড বি টাচ টু বি কম্পিটিটিভ বলতে পারেন যে চিলড্রেন শুড বি ডেভেলপ কম্পিটিটিভ স্কিল আদার থিং দ্যাট দে শুড লার্ন টু বি কোঅপারেট তাহলে ওয়ারেস আদার এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কোঅপারেশন এই তো হয়ে গেল থ্যাংক ইউ সবাইকে যারা লিখেছেন আচ্ছা আর একটু দেখেন আপনার ইজি ইজি সেন্টেন্স স্ট্রাকচার হ্যাঁ ওয়েট আ সেকেন্ড আচ্ছা দেখেন মনে করেন কোয়েশ্চনে আপনাকে বলতেছে যে সাম পিপল বিলিভ দ্যাট পিপল হ্যাভ দ্য রাইট টু ইউনিভার্সিটি এডুকেশন অ্যান্ড গভর্নমেন্ট শুড মেক ইট ফ্রি নো ম্যাটার হোয়াট দ্য ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড তাহলে সাম পিপল বিলিভ দ্যাট কি বলতে পারেন এ নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অ্যাজিউম দ্যাট ওকে পিপল হ্যাভ দ্য রাইট টু ইউনিভার্সিটি এডুকেশন তাহলে পিপলকে বলতে পারেন রেসিডেন্টস ইন্ডিভিজুয়ালস have right to university education have right to higher education okay and government should make it free তাহলে via higher education institute এখানে বলা আছে and আপনি বলতে পারেন along with make it free no matter what the financial background তাহলে that authorities মানে government should make it without any charge মানে কি free financial background if people's financial background have not stable না থাকলে কি করা উচিত গভর্নমেন্টের এখান থেকে রেসপন্সিবিলিটি দায়িত্ব নেওয়া উচিত ওকে আচ্ছা মাথার মধ্যে ওয়ার্ড আছে না কি কেমন একটু আগে বলছি এটা আপনি কুল বটে গিয়ে ট্রাই করবেন আপনার মধ্যে ওয়ার্ড আস্তে আস্তে ইনক্রিজ হবে আবার খেয়াল করেন মনে করেন কোয়েশ্চনে বলতেছে মেনি প্রোডাক্ট যেগুলো আমরা কিনি অন্য কান্ট্রি থেকে মেড হয় এগুলা তাহলে এটা কেমনে বলতে পারেন কোয়েশ্চনে বলতেছে মেনি প্রোডাক্টস আপনি বলতে পারেন মোর গুডস যেগুলো আমরা কিনি দ্যাট উই পারচেজ আর মেড ইন আদার কান্ট্রি আর কনস্ট্রাক্টেড অথবা আর জেনারেটেড অথবা আর ম্যানুফ্যাকচার্ড ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড এই তো হইল ওকে আপনারা একটা করেন আপনারা করবেন হচ্ছে এটা সো কোয়েশ্চনে কি বলতেছে একটু খেয়াল করেন কোয়েশ্চনে বলতেছে ইনক্রিজিং নাম্বার অফ স্টুডেন্টস আর গোয়িং টু ইউনিভার্সিটি ইনস্টেড অফ ওয়ার্কিং আফটার হাই স্কুল এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স তাহলে আপনারা এটাকে দেখে দেখে প্যারাফ্রেজ করেন 2 নম্বর সেন্টেন্সটাকে শুধুমাত্র সিনোনিম দ্বারা পরিবর্তন করবেন ঠিক আছে অনলি সিনোনিম দ্বারা পরিবর্তন করবেন ইনক্রিজিং নাম্বার অফ স্টুডেন্টস আর গোয়িং টু ইউনিভার্সিটি ইনস্টেড অফ ওয়ার্কিং আফটার হাই স্কুল সবাই ট্রাই করেন increasing number of students are going to university instead of working after high school okay সবাই ট্রাই করে যান
Okay, so let me check. আপনারা লিখছেন লার্জ কোয়ান্টিটি অফ লার্নার্স আর গোয়িং টু ইউনিভার্সিটি ডেসপাইট অফ জব আফটার হাই স্কুল। আচ্ছা, দেয়ার আর রাইজিং নাম্বার অফ পিপলস আর গোয়িং টু ইউনিভার্সিটি বিকজ অফ ওয়ার্কিং। হয় নাই, এখানে কি বলা আছে দেখেন তো, আপনার নামটা কি? রাশেদুল। ওকে, দেখেন এখানে বলা আছে ইনস্টিড অফ, পরিবর্তে। আপনি এটাকে চেঞ্জ করেন নাই, হ্যাঁ, চেঞ্জ করবেন এটা। আচ্ছা, তারপরে হচ্ছে তানবীর ভাই, এসকেলেটিং নাম্বার অফ পিপলস আর গোয়িং টু হায়ার স্টাডি অফ ওয়ার্কিং আফটার সেকেন্ডারি লেভেল। ওকে, এনহ্যান্সিং আ সিগনিফিকেন্ট নাম্বার অফ পিপলস আর গোয়িং টু গ্রাজুয়েট ইনস্টিটিউট রাদার দেন, এই যে হয়েছে ওয়ার্কিং আফটার হাই স্কুল। রেমি অ্যান্ড ওকে, incremental a range of peoples are going to high level school instead of working after high school. এতে পারতেছেন আপনারা সবাই। আদিয়ান, after high school more and more students are choosing to attend university rather than finding employment, এই তো হইলো। জান্নাতুল ফেরদৌস লিমা, এই ঠিক আছে আপনারটা। শফিকুল, তাহমিনা মুন্নি, ফাহিম, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করে নেগেটিভটা ওয়ার্ড দেওয়া আছে। আমরা এটা কেমনে পরিবর্তন করতে, একদম ইজি ভাবে একটু খেয়াল করে দেখেন। increasing number of students, growing number of pupils, are going to university, are going to higher educational institute, instead of, আপনি বলতে পারেন লিও অথবা instead of, working after high school, working after elementary school or secondary school। ঠিক আছে, আপনারটা চেক করছি তাহমিনা আপু, ঠিক আছে। সো বেসিক্যালি এইভাবে আপনার শুধুমাত্র ওয়ার্ডকে পরিবর্তন করার মাধ্যমে প্যারাফ্রেজ করা যায়। মনে করেন কোয়েশ্চনে বলতেছে যে সাম পিপল বিলিভ দ্যাট ট্যুরিজম প্রমোটস দ্য ইকোনমি while other argue that tourism destroy the environment। তাহলে কি বলা যায়? মেনি পিপল, তাই না? সাম পিপল, মেনি ইন্ডিভিজুয়ালস বিলিভ দ্যাট, অ্যাজিউম দ্যাট ট্যুরিজম প্রমোটস দ্য ইকোনমি, ট্যুরিজম রিপ্রেজেন্ট দ্য ফাইন্যান্সিয়াল লেভেল, while, আপনি এখানের মধ্যে ওয়াইয়ার অথবা অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করতে পারেন। ট্যুরিজম ডেস্ট্রয় দ্য এনভায়রনমেন্ট, আদার থিং দ্যাট অথবা আদার ক্লেম দ্যাট ট্যুরিজম স্পয়েল দ্য ইকোসিস্টেম। ঠিক আছে, ওকে। এখন আপনারা আমাকে বলেন আপনারা কিভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। প্রথম হচ্ছে আপনি একটু আটকে আটকে যাবেন। এই ক্ষেত্রে আপনি জাস্ট কি করবেন, কোয়েশ্চনটাকে নিয়ে আপনি কুল বটের হেল্প নেবেন, এবং এইখান থেকে হেল্প নেওয়া মানে হচ্ছে আপনি মুখস্থ করা না, একটা ওয়ার্ড থেকে আপনি অনেকগুলো ওয়ার্ড কিন্তু পাচ্ছেন। সাম ইন্ডিভিজুয়াল না লিখে কি কি পাওয়া যায় এগুলোকে আপনি খাতার মধ্যে নোট করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, থিঙ্ককে থিঙ্ক না বলে কি বলা যায় এগুলাকে আপনি দেখে দেখে নোট করে রাখবেন। তাহলে কি হবে, আপনার আস্তে আস্তে ওয়ার্ড লিমিট বাড়বে। আপনি মোটামুটি 10 থেকে 12টা কোয়েশ্চেন প্যারাফ্রেজ করে ফেললে দেখবেন যে ওই সেম ভোকাবুলারিগুলোকে আপনি প্রায় সিমিলার কি করতে পারবেন, প্যারাফ্রেজ করে যেতে পারবেন। তো এই ক্ষেত্রে সিনোনিম দ্বারা শুরু করেন, শুরু করলে এটাকে ইজিলি পারা যায়। ঠিক আছে, এগুলা করবেন। পাশাপাশি হচ্ছে এই যে লিঙ্কার্সগুলোকে নোট করে রাখবেন, আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনার আলটিমেটলি মনে করেন ইয়ে বাড়বে, আইডিয়াটা বাড়বে। ঠিক আছে, এখন আসেন এটা পরিপূর্ণ ইন্ট্রোডাকশনটাকে দেখিয়ে দিই, যেটা আপনি আলটিমেটলি বুঝতে পারবেন। স্ট্রাকচারে কি বলে দিয়েছিলাম যে ইন্ট্রো লেখার ক্ষেত্রে আপনি এই যে আপনার 3টা পয়েন্টের কথা বলেছিলাম, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, থিসিস স্টেটমেন্ট, আউটলাইন, তাই না? এগুলো কেমনে ইউজ করা হচ্ছে দেখেন একটু খেয়াল করে। প্রথমত এই যে আপনার মেইন কোয়েশ্চন একটু খেয়াল করেন, এখানে আপনাকে দিয়েছে। ওকে, এতটুকু মেইন কোয়েশ্চন যে সাম পিপল থিঙ্ক অনলাইন এডুকেশন ইজ দ্য ফিউচার অফ লার্নিং। তাহলে আপনি কি করলেন, এটাকে প্যারাফ্রেজ করলেন এইভাবে, দ্য ইন টুডেজ র্যাপিডলি ইনভলভিং ডিজিটাল এজ অথবা টুডেজ ওয়ার্ল্ড। ওকে, নাও ডেজ ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, এগুলো তোমরা বলি বেসিকলি। আচ্ছা, এরপরে আপনি এটাকে প্যারাফ্রেজ করলেন যে অনলাইন এডুকেশন হ্যাজ বিকাম আ ওয়াইডলি ডিসকাস টপিক উইথ সাম পিপল বিলিভিং ইট রিপ্রেজেন্ট দ্য ফিউচার অফ লার্নিং। শেষ। এরপরে আপনি এটা থিসিস লিখলেন যে আমি একটা মানতেছি এটা কাজে লাগে, পাশাপাশি আমি বলতেছি ওইটাও কাজে লাগবে, মানে আপনার কথাটা এবং তার কথাটা পার্সিয়ালি এটাকে আপনি এগ্রি ডিসএগ্রি করলেন। এটা শিখাবো ক্লাসের মধ্যে। এরপরে ওই যে আমি বলছিলাম যে আপনাকে যেটা বোঝানোর জন্য নিয়ে আসছে যে আপনি কি করেন, এখানে কি বলছিলাম যে আপনি আউটলাইন সেন্টেন্স দেন, দিতে পারেন, না দিলে সমস্যা নাই, আর দিলে সুন্দর। ওকে, কোনটা, এই যে খেয়াল করে দেখেন যে এটা আমি কেন লিখতেছি, যে এখানে আমি উল্লেখ করতেছি দ্য প্রাইমারিলি ডিউ টু দ্য লিমিটেশনস অফ অনলাইন এডুকেশন ইজ ফরকাস্টিং ইন্টারপার্সোনাল স্কিলস, এনশিওরিং কনস্ট্যান্ট এঙ্গেজমেন্ট,
providing hands-on experience. Therefore, a balanced approach is essential to understanding the issue effectively. এই কথাটাকে আপনি আউটলাইন হিসাবে অ্যাড করতে পারেন, মানে ভিন্ন ভিন্ন এসে বেলা ভিন্ন ভিন্ন অ্যাড করতে পারেন, অ্যাড করলে নেওয়া যায়, সমস্যা নাই, ঠিক আছে। আর একটু দেখেন ওই যে সেম আকারে এই যে আপনার আউটলাইনটা, যে দিস ইজ প্রাইমারিলি বিকজ অফ দ্য ইম্পর্টেন্স অফ ক্রিয়েটিভিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স, ইথিক্যাল ডিসিশন মেকিং, various professions, so therefore announced perspective is necessary to analyze this issue. এগুলো আমি আপনাদের কিনটাতে এমনি বলে দিছি, একটু খেয়াল করবেন, সব বন্ধুরা না দেখাই। হ্যাঁ, এখানে খেয়াল করেন যে প্রথমত আপনি মনে করেন এগ্রি ডিসএগ্রির বেলায় এটাকে অ্যাড করতে পারেন যে ইন টুডেজ র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ড। ওকে, এরপরে কি করবেন, আপনি ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজ করে আপনি তাদের মানে আপনার যদি আপনি কি করেন এগ্রি ডিসএগ্রিকে পার্শিয়ালি এগ্রি ডিসএগ্রি করেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, প্রথম সাধারণতাটাকে মেনে নেবেন যে ঠিক আছে। ওকে, যে while it is true that there are convincing arguments supporting বলে ওরা কোয়েশ্চনে যা বলছে ওটাকে আপনি কি করলেন, এগ্রি করে দিবেন। এগ্রি করে দিবেন, তারপরে বলবেন যে আমি মনে করি আরো কিছু কাজ বাকি আছে, আই হোল্ড দ্য ভিউ দ্যাট বলে আপনার অপিনিয়নটা এখানে অ্যাড করে দেন আপনার রিজনগুলো আউটলাইন দেন যে দিস ইজ প্রাইমারিলি ডিউ টু, কেন, মতামত নাম্বার 1 দেন, মতামত নাম্বার 2 দেন, মতামত নাম্বার 3 দেন, ঠিক আছে। এবার এটাকে বলে দিতে পারেন যে দেয়ারফর আ ব্যালেন্স অ্যাপ্রোচ ইজ রিকোয়ার্ড দ্য ইভালুয়েট দিস ইস্যু ইফেক্টিভলি বলতে পারেন। এভাবে করলে কি হয়, আপনার মাথায় ঠিক থাকবে যেটা কেমনে কি করা যেতে হবে, ঠিক আছে। মেইনলি আপনার মনে করেন একটু শিখিয়ে দিচ্ছি, আসেন এগ্রি ডিসএগ্রি গুলাকে, মানে পরীক্ষায় আসলে এগ্রি ডিসএগ্রি গুলাকে 3টি পদ্ধতি ফলো করার মাধ্যমে কি করা যায়, এগুলাকে আপনার লিখা যায়, ঠিক আছে। ওটা সেকেন্ড শিখিয়ে দিই, আপনাদের কাজে লাগবে, আমি বের করতেছি। এগ্রি ডিসএগ্রি পরীক্ষা মানে অপিনিয়ন পরীক্ষায় আসলে এগুলাকে 3টি পদ্ধতি ফলো করার মাধ্যমে আপনি লিখে যেতে পারবেন। এগ্রি ডিসএগ্রি, রাইটিং ভোকাবুলারি, ইন্ট্রোডাকশন। আইএলটিএস এর পরীক্ষায় রাইটিং টাস্ক 2 এর মধ্যে সবচাইতে বেশি আকারে পরীক্ষায় আসে অপিনিয়ন এসে, এগুলোর মধ্যে হতে পারে আসতে পারে আপনার মনে করেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ওকে, অথবা আসতে পারে মনে করেন পজিটিভ নেগেটিভ এগ্রি ডিসএগ্রি। এই 3টা নাম থাকলেও, পজিটিভ নেগেটিভ এগ্রি ডিসএগ্রি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নাম থাকলেও এগুলাকে আলটিমেটলি এই সবগুলোই হচ্ছে অপিনিয়ন এসে, ঠিক আছে। এগুলাকে ইজিলি সেম আকারে করা যায়, সমস্যা নেই। একটু খুঁজে বের করি, হ্যাঁ অনেকগুলা তো, এই যে পেয়ে গেছি, একটু খেয়াল করেন এখন। আচ্ছা, 3টি পদ্ধতিতে লেখা যায়। প্রথম পদ্ধতি দেখাচ্ছি, আপনি শুধু এগ্রি করতে পারেন অথবা শুধু ডিসএগ্রি করতে পারেন। লাইক মনে করেন কোয়েশ্চনে বলতেছে সাম পিপল থিঙ্ক দ্য মেইন পারপাস অফ স্কুলস ইজ টু টার্ন চিলড্রেন ইনটু গুড সিটিজেন অ্যান্ড ওয়ার্কার্স রাদার দেন বেনিফিটস দেম অ্যাজ ইন্ডিভিজুয়ালস, মেইন কোয়েশ্চেন। এটাকে আপনি চাইলে এগ্রি ডিসএগ্রি পরীক্ষায় আসলে আপনি চাইলে শুধু এগ্রি করতে পারেন, কিভাবে, এটা প্যারাফ্রেজিং করে বলতে পারেন যে পার্সোনালি আই এগ্রি দ্যাট, আপনি কেন এগ্রি করেছেন আপনি বলে এটা বলবেন এখানে। অথবা আপনি চাইলে এগুলাকে শুধু ডিসএগ্রি করতে পারেন, যে প্যারাফ্রেজ করে যে হাউএভার আমি বিশ্বাস করি অন্যটা। আর আপনারা চাইলে এগুলাকে মনে করেন পার্শিয়ালি এগ্রি পার্শিয়ালি ডিসএগ্রি করতে পারেন। পার্শিয়ালি এগ্রি ডিসএগ্রি মানে কি, মানে হচ্ছে আপনি ইন্টো প্যারাফ্রেজ করার পরে প্রথম তাদের কথাটাকে আপনি মেনে নেবেন। লাইক আপনাকে মনে করেন কোয়েশ্চনে বলা হইলো যে গাড়ি অ্যাক্সিডেন্টে বাংলাদেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, এই জন্য মনে করেন আপনাকে বললো যে ড্রাইভারদের বয়সের দিকে খেয়াল রাখতে হবে। আপনি বললেন ঠিক আছে, বয়সের কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু আরো কিছু জিনিস বাকি আছে, রাস্তা নষ্ট আছে, ঠিক আছে, ড্রাইভারদেরকে স্কিল ইমপ্রুভ করাইতে হবে। আরে আপনি যে যে বিষয়গুলো আছে, গাড়ির কন্ডিশন ভালো করতে হবে, আমি মনে করি আরেক কিছু বিষয় জড়িত রয়েছে। তাহলে প্রথমত আপনি কি করতে, তাদের কথাটাকে মেনে নিয়ে 2 নম্বর বডিতে আপনার একটু এক্সট্রা আপনার এডিশনাল তথ্যগুলোকে অ্যাড করে দিবেন। এটাকে বলা হয় পার্শিয়ালি এগ্রি পার্শিয়ালি ডিসএগ্রি,
ঠিক আছে? সেই পদ্ধতি অনুযায়ী আপনারা কি করেন, করে যান। আর পাশাপাশি আপনারা যে কোনো কোয়েশ্চেন পাশাপাশি যেগুলো হচ্ছে আমি যেগুলো দেখাইলাম আপনার ওয়ার্ড, এবং যারা আমাদের এখানে আসছেন বাইরে থেকে আপনারা এই 100 ব্রেনস্টর্মিংগুলোকে বেশি বেশি করে পড়েন। আশা করি ইনশাল্লাহ আপনাদের রাইটিং টাস্ক 2 এর ইন্টারপ্যারাফিস করা নিয়ে বা আইডিয়া নিয়ে আপনার আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট চলে আসবে। ঠিক আছে? ওকে, এখন কাজটা হচ্ছে বেশি বেশি করে লিখা। আপনি যদি না লিখেন তাহলে কিন্তু আপনার ইন্টার ইমপ্রুভ হবে না। আপনাকে বেশি বেশি করে লিখতে হবে। লিখলে দেখবেন এক সময় আপনার ইন্ট্রোগুলা ইমপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা বলছিলাম, যাদের যাদের ভোকাবুলারি লিস্ট লাগবে আপনারা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারেন। এটা হচ্ছে আমাদের 01609053205। ওকে, যারা গ্রুপে গ্রুপে দিয়ে দেবো, সমস্যা না। যারা গ্রুপে আমাদের কোনো গ্রুপে নাই আপনারা কি করবেন, এই নাম্বারে নক দিবেন হোয়াটসঅ্যাপে, আপনাকে ব্রেন স্টর্মিংয়ের পাশাপাশি ভোকাবুলারি নোট দিয়ে দেব। ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে। বেশি বেশি করে প্র্যাকটিস করেন আর আপনারা হচ্ছে প্যারাফ্রেজ করে ভালো করে করেন। আমি স্টেপ বাই স্টেপ আকারে মাঝে মাঝে কিছু ক্লাস দিব। হ্যাঁ, আজকে তো শুক্রবার, শুক্রবার তো কোনো ক্লাস হয় না, অনলি ফ্রি ক্লাস হয়। ওকে, হোমওয়ার্ক তো দিব ডেফিনেটলি, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। দেখা হবে আগামী ক্লাসে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।